আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের প্রথম ক্লাস বেসিক কম্পিউটার। আমরা মূলত আজকে এই ক্লাসে বেসিক কম্পিউটার সম্পর্কে জানবো। বেসিক কম্পিউটার বা যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শুরু করতেছি, সেক্ষেত্রে বেসিক কম্পিউটারটা অনেকেই হয়তো বা জানেন না যে আসলে কম্পিউটার কিভাবে কাজ করতে হয়, বা অনেকেই কম্পিউটার নতুন কিনেছেন আমাদের এই কোর্স করার জন্য। তাদের ক্ষেত্রে মূলত বেসিক কম্পিউটারটা জানাটা অতীব জরুরি। সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসে বেসিক কম্পিউটার সম্পর্কে জানবো। আমাদের ক্লাস শুরু হবে ধারাবাহিকতা বেসিক কম্পিউটার থেকে। ওকে, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি মেসেজ জানাবেন। শুনতে পাচ্ছেন না? আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ক্যামেরা একটু নিচু করে দিন, মেসেজে জানান, কোনো অসুবিধা নেই। মেসেজ জানিয়ে দেন, শুনতে পাচ্ছেন না কি আপনারা? নাই? জি, ক্লিয়ার। ওকে। আচ্ছা, মেহেদি রিজভী ভাই, ভাই আপনার সম্পর্কে কিছু জানতে চাই, সাকসেস নিয়ে যদি বলতেন। কি জানতে চাচ্ছেন ভাই? আপনার সঙ্গে তাহলে ক্লাস শেষে কথা বলি। আমরা যেহেতু ক্লাস শুরু করলাম। আচ্ছা, আমরা ক্লাসের মধ্যবর্তী স্থানে আপনাকে আনমিউট করে কথা বলবো। এখন এখনই কথা বললে আবার ঝামেলা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। হাজেরা আক্তার, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা তাহলে ক্লাসের দিকে যাই। শোনা যায়? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের প্রথম ক্লাসে ইন করলাম। আপনারা এখানে যারা যারা আছেন, বেশিরভাগই আমাকে অনেক আগ থেকেই চিনেন বা জানেন। সেক্ষেত্রে আমরা খুব আজকে আমাদের পরিচিত পর্ব হওয়া লাগবে না। আমরা যেহেতু প্রথম ক্লাসে আমাদের হয় মূলত পরিচিতি পর্ব, কে কোথা থেকে আছেন, কি অবস্থা। তো আজকে আমাদের যেটা দিয়ে শুরু হবে, আমাদের প্রথমটা হবে বেসিক কম্পিউটার থেকে, কম্পিউটার সম্পর্কে বিস্তারিত। এখানে যারা যারা আছেন আমি ধরে নিচ্ছি সকলেই বিজ্ঞানের। অ্যাজ এ বিজ্ঞানের হিসাবে আমি যতটুকু শেখানো প্রয়োজন আজকে আপনাদের অতটুকুই আমি বেসিক কম্পিউটার সম্পর্কে জানাবো। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আমার স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না রিজভি ভাই? মেহেদি রিজভি ভাই, আপনি আপনি ক্যামেরায় আছেন? অঙ্গভঙ্গিতে বুঝাইতে পারেন, মানে হ্যাঁ বা না বললে আমি বুঝতে পারবো। আপনাকে দেখতে পাচ্ছি তো? ওকে, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে যেহেতু দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমাদের তাহলে আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস থাকবে এটি হচ্ছে পুরোটাই বেসিক কম্পিউটার সম্পর্কে। এখন আপনারা এখানে যারা যারা আছেন, কম্পিউটার সম্পর্কে একেবারেই কম বুঝেন এমন কেউ আছেন? হ্যান্ড রাইজ করেন। কম্পিউটার সম্পর্কে একেবারেই কম বুঝেন এমন কে আছেন? এমন কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করেন। একদম কম বুঝেন কম্পিউটার সম্পর্কে এমন কেউ থাকলে হ্যান্ড রাইজ করেন। আমি আমি আচ্ছা, আরিফ, আপনি আপনি আনমিউট হয়ে নেন তো। হ্যান্ড রাইজ করতে হবে। হ্যান্ড রাইজ কোনটা আজকে অবশ্য আমাদের ক্লাসে থাকবে এই বিষয়টা। আপনারা অনেকেই জানেন না, বুঝেন না যে আসলে হ্যান্ড রাইজ কি, কিভাবে করে। এই ক্লাসে আমাদের বিস্তারিত থাকবে। রিজভি ভাই, আপনি জানেন না কম্পিউটার সম্পর্কে বিস্তারিত? না, আমার কম্পিউটার জানা হয়নি এখনো। আচ্ছা, মেহেদি রিজভি ভাই, আপনি কথা বলতে পারবেন? আনমিউট আছেন? মেহেদি রিজভি ভাই, আচ্ছা, আপনার মনে হয় নেট সমস্যা। ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা অনেক বেশিরভাগই জানেন না যে আসলে, আচ্ছা, এটাকে মিউটও করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, জানেন না যে আসলে কিভাবে আপনার কম্পিউটার প্রপারলি চালাতে হয়। ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের যতটুকু কম্পিউটার জানা প্রয়োজন আমরা সেই অতটুকু পরিমাণ আজকে জানবো আমাদের এই ক্লাসে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কম্পিউটার স্ক্রিন ওপেনের বিষয়টাতে যাই। অনেকেই ওপেনের, আমি আশা করি সকলেই জানেন, তবুও আমরা যাচ্ছি। যদি আপনি ল্যাপটপ থেকে করেন তাহলে মূলত একটি বাটন পাবেন ওপেন করার জন্য। ওই বাটনে ক্লিক করার পর আপনি মূলত কি করতে পারেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করতে পারেন। ওপেন করার পরবর্তী স্টেপ যেটা থাকে, আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পান। এরকম একটা স্ক্রিনে আসার পর যারা একদম নতুন তাদের ক্ষেত্রে দেখেন, আপনারা আসলে এরকম যদি আপনাদের কাছে কিন্তু এত কিছু থাকবে না। আপনাদের কাছে সর্বোচ্চ এই দিস পিসি অপশনটি থাকবে, রিসাইকেল বিন থাকবে, মাইক্রোসফট ইগ থাকবে, এনিরিক্স থাকবে। হ্যাঁ, মানে নির্দিষ্ট শুধু কয়েকটা অ্যাপস পাবেন। আমি যেরকম আমার এখানে অনেকগুলো আছে, এইগুলো মূলত আপনারা পাবেন না। যারা একদম নতুন, যারা কখনো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারই করেনি, তারা কি পাবেন, নতুন কম্পিউটার নিলে বা উইন্ডোজ যদি দিয়ে নিয়ে আসেন তাহলে মূলত একদম ফাঁকা দেখবেন, শুধু কয়েকটা জিনিস সফটওয়্যার ব্যতীত। তো আপনাকে মূলত বাকিগুলাই যে আমি এভাবে সাজায় নিচ্ছি, আপনাকে মূলত এগুলা নিজে থেকে করে নিতে হবে।
এখন এই জিনিসগুলো কিভাবে করতে হয় এবং কম্পিউটার স্ক্রিনে আসার পর অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমাকে ফ্রিল্যান্সার হতে হলে আমি অ্যাজ এ নতুন ভাই, আমি তো কম্পিউটার কখনো চালাইনি, আজকে প্রথম আমি কম্পিউটার চালাচ্ছি, বা দেখা যায় আপনার ক্লাস করার পর অনুপ্রাণিত হয়ে আমি কম্পিউটার কিনেছি, যেমন এখানে ইশাক মোহাম্মদ ভাই আছেন, আবার এই যে উবাইদুল্লাহ আছেন, উবাইদুল্লাহ উনি অবশ্য আসেনি ক্লাসে অবশ্য। আচ্ছা, এই দুইজন মানুষ কিন্তু আমাকে পার্সোনালি কল দিয়ে ওনারা কিন্তু ল্যাপটপ কিনে একদম নতুন কিনে নিয়ে আসছে। এখন ওরা কতটুকু ল্যাপটপ সম্পর্কে জানে আমি ঠিক জানি না, হয়তো বা আমি ধরে নিচ্ছি একদম কম বুঝে, বা বাকি যারা যারা আছেন সকলেই আমি ধরে নিচ্ছি কম বুঝেন। এখন আমাদের নতুন উনি যে ল্যাপটপটা নিছে, উনি উইন্ডোজ দেওয়ার পর মূলত কি দেখবে, একদম দিস পিসি দেখবে, রিসাইকেল বিন দেখবে, মানে নির্দিষ্ট কয়েকটা সফটওয়্যার ব্যতীত, এই যে যেমন ক্রোম থাকবে না, এই যে জুম অ্যাপ থাকবে না, এই যে আপনার ওয়েন্ডার শেয়ার ফিল্মোরা থাকবে না, আপনার এখানে এই যে কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট বলেন, মানে এখানে যা যা দেখতে পাচ্ছেন বেশিরভাগই থাকবে না, কারণ আপনি এগুলা নিজে থেকে করে নিতে হবে। এখন একজন কম্পিউটারে আসার পর মাউস, আমরা প্রথমে মাউসের সম্পর্কে আলোচনা করি। এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, আমি আমার মাউসটা দেখাই, দেখেন এই মাউসটা সবারই আছে। যদি ল্যাপটপ থেকে দেখেন, আপনি যদি ল্যাপটপে মাউস ব্যবহার না করেন তাহলে একটা প্যাড আছে, আপনি ওইখানে কিন্তু টাচ করে করে করতে পারেন। ল্যাপটপের বিষয়টা আলাদা, আমরা মাউস আপাতত কম্পিউটার নিয়ে আলোচনা করতেছি। আপনারা চেষ্টা করবেন, আপনারা কখনো ল্যাপটপের প্যাড দিয়ে কাজ করার ট্রাই করবেন না, ল্যাপটপের প্যাড দিয়ে আসলে অত ভালোভাবে কিছু করতে পারবেন না। আপনি মানে কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলা পড়ে যাবেন। আপনি কি করবেন, একটা মাউস নিয়ে নেবেন, একটা মাউস নেবেন। এখন মাউসের কাজ আসলে কিভাবে হয় বা মাউস কিভাবে কাজ করে, আর আপনাদের প্রশ্ন অনেকেই জানেন না, আর যারা জানেন না কেউ আসলে এখানে, যারা জানেন তারা আসলে অন্যভাবে নিবেন না। আমরা ধরে নিচ্ছি যে আপনি প্রথম থেকে শুরু করবেন, মানে আমাদের শুরুটা হবে একদম জিরো থেকে। মানে আমি আপনাদের ধরে নিচ্ছি আপনারা জিরো, আপনারা কিচ্ছু জানেন না, আমাদের জিরো থেকে শুরু হবে, ইনশাল্লাহ আমরা হিরো পর্যন্ত যাব। বুঝতে পারছেন? তাহলে আমরা কি একদম মাউসের একটা বেসিক পর্যন্ত যাচ্ছি। এই যে একটা মাউস, এই মাউসটার মূলত আমরা দেখতে পাচ্ছি দুইটা বাটন, একটি হচ্ছে লেফট, একটি হচ্ছে হচ্ছে রাইট। এখন মূলত আপনি রাইট বাটন প্রেস করলে কি হবে এবং লেফট বাটন প্রেস করলে কি হবে, এটা আমার জানার দরকার আছে না? যারা একদম জানেন না, জানার অবশ্যই দরকার আছে। এখন আপনি যদি এখান থেকে জানতে পারেন তাহলে কষ্ট করে আপনাকে ইউটিউব ভিডিও দেখতে হচ্ছে। আপনি আমার ক্লাসে যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানেন তাহলে তো আপনার কষ্ট করে মানে ইউটিউবে দেখতে হচ্ছে না, বিভিন্ন মানুষের হেল্প নিতে হচ্ছে না। আমি আপনাকে বুঝাই দিচ্ছি, যদিও বা এটা বেসিক সবাই জানেন, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা জানেন না, জাস্ট বুঝাই দিচ্ছি। আচ্ছা, মাউসের দুইটা অপশন, একটা লেফট একটা রাইট। এখন মূলত লেফট বাটন প্রেস করলে কি হয় এবং রাইট বাটন প্রেস করলে কি হয়, এই যে দেখেন আমি মাউসটা কারসারটা দেখেন, কারসারটা নড়তেছে কিন্তু, এই যে কারসারটা কিন্তু নড়তেছে। এই কার্সরটা আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। এখন আপনি মাউসটা মানে আপনি করার পর, ইনপুট করার পর মূলত আপনি মাউসটাকে এখন নাড়াচাড়া করতে পারবেন। এখন আপনাকে মাউসটার কাজ কি, মাউসের রাইট বাটন ক্লিক করলে, রাইট মানে একদম এদিকে বাটন, রাইট বাটন ক্লিক করলে মানে ডান পাশের যে বাটনটা আছে সেটা ক্লিক করলে মূলত আপনি দেখতে পারবেন, এই যে ফাঁকা জায়গায় যদি আপনি ক্লিক করেন, ধরেন আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলেন, দেখেন আমরা এখানে একটা অপশন পাচ্ছি ভিউ, একটা অপশন পাচ্ছি শর্ট বাই, হ্যাঁ শর্ট বাই, একটা অপশন পাচ্ছি রিফ্রেশ, পেস্ট, শর্টকাট, শেয়ার, কপি লিঙ্ক, ম্যানেজ অ্যাক্সেস, ভিউ অনলাইন, ম্যানেজ ওয়ান ডিভাইস, ওয়ান ড্রাইভ ব্যাকআপ, হ্যাঁ, দেন অলওয়েজ কিপ অন দিস ডিভাইস। আরেকটা পাচ্ছি ফ্রি আপ স্পেস, দেন নিচের দিকে দেখছি ফোল্ডার কালার, নিউ, হ্যাঁ, ডিসপ্লে সিটিংস, পার্সোনালাইজ। আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। কোন অপশনটির কি কাজ আপনারা এখানে যারা যারা আছেন, যারা কম্পিউটার চালাতে পারেন, তারাও হয়তো বা কোনো না কোনো একটা অপশন আছে যারা জানেন না যে আসলে কিভাবে কি করে এই এই অপশনটা দিয়ে। তো এই বিষয়গুলো জানা আপনাদের অত্যন্ত জরুরি। আমরা মূলত এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, রাইট বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এই অপশনগুলো। এখন যদি আমি লেফট বাটন প্রেস করি তাহলে কি হবে, লেফট বাটন মানে বাম দিকের যে বাটনটা আছে, দুইটা বাটন না, একটা লেফট আর একটা রাইট। এখন আপনি বাম দিকের বাটনটাতে যদি ক্লিক করেন, বাম দিকের বাটনে ক্লিক করলে দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু কিচ্ছু হবে না। আপনাকে মূলত বাম দিকের বাটনটা আপনি এইটাই ব্যবহার করবেন। আপনি যদি কোনো অংশ ক্লিক করতে চান, ধরেন আপনি চাচ্ছেন আপনি ডিস পিসি যেটা আছে সেখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে মূলত আপনি এখানে যেতে পারবেন। ডিস পিসিতে কিভাবে যাবেন, ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি ডিস পিসিতে বা যে কোনো জায়গায় হোক না কেন, আপনি যেখানে যেতে চান সেখানে যাওয়ার জন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে। কোনটি ক্লিক করতে হবে, রাইট না লেফট? অবশ্যই লেফট বাটন। লেফট বাটন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর মূলত আপনি ওই জায়গায় যেতে পারবেন। দেন রাইট বাটন যদি একবার ক্লিক করেন তাহলে আপনি এই অপশনগুলো পাবেন, এই অপশনগুলোর কাজকে আমরা দেখবো। এখন ডাবল ক্লিক না করে আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, মানে যে যে সফটওয়্যারটা আপনি ওপেন করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটার উপরে আগে নিয়ে যাবেন, মানে মাউসের কারসার যেটা আছে যে নড়তেছে, এটা মূলত ওই অপশনের দিকে আগে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন, ধরেন রাইট বাটন যদি আপনি প্রেস করেন, রাইট বাটনে প্রেস করলে দেখেন আমরা দেখতে পাচ্ছি ওপেন, আপডেট টু
WPS ক্লাউড, শেয়ার, কপি লিঙ্ক, ম্যানেজ অ্যাক্সেস, বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। তো আমরা মূলত এই অপশনগুলোর মাধ্যমে কোনটাতে কি করব এটাও আমরা ধীরে ধীরে জানতে পারবো। আমাদের কিন্তু এই ক্লাসগুলো থাকবে, যদিও বা এটা কম্পিউটার ক্লাসে হয়ে যাচ্ছে, বাট আমরা বেসিক কম্পিউটার এইগুলো না জানলে, যারা একদম নতুন, যারা মূলত আমাদের ক্লাস করার পর অনুপ্রাণিত হয়ে ল্যাপটপ কিনছেন, তারা আসলে সমস্যায় পড়ে যাবেন। আমি চাই না আমার ক্লাস শেখার মাধ্যমে কেউ অন্তত কোনো বিষয়টি গ্যাপ রাখুক। আচ্ছা, আমাদের এই ক্লাসের মধ্যে থাকবে আপনার অনেকগুলো বিষয় থাকবে, তার মধ্যে হচ্ছে আমাদের বেসিক কম্পিউটারে বিস্তারিত। আচ্ছা, এখন দেখেন, আমি কোনো একটা সফটওয়্যার ওপেন করতে চাচ্ছি, এই সফটওয়্যারটা ধরে, কারণ আমি যদি এখানে লেফট বাটন রাইট বাটনে যাই, ওপেন, আমরা ওপেনে ক্লিক করলে কি হবে? আমরা যদি ডাবল ক্লিক করি যে কাজ হবে, আপনি রাইট বাটন প্রেস করার পর ওপেনে ক্লিক করলে সেই কাজই হবে। আশা করি বুঝাতে পেরেছি। নিচের দিকে দেখতে পাচ্ছি আপলোড টু WPS ক্লাউড। আপনি যদি WPS ক্লাউডে আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারেন। শেয়ারে ক্লিক করলে শেয়ার হবে, কপি লিঙ্ক করলে কপি লিঙ্ক হবে। আরো বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে রিনেম করতে পারেন। এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এগুলো আমরা দেখবো, যদিও বা এটা সেরকম বিষয় না। আচ্ছা, ওপেন করা আমরা দেখলাম, ওপেন কিভাবে করতে হবে। ওপেনের দুইটা ওয়ে, একটি হচ্ছে আপনি লেফট বাটন ডাবল ক্লিক করলে ওপেন করতে পারেন, পাশাপাশি রাইট বাটনে প্রেস করে ওপেন করতে পারেন। আচ্ছা, এখন মূলত আমরা ফাঁকা জায়গায় যাওয়ার পর, আচ্ছা সরি, ফাঁকা জায়গায় যাওয়ার পর আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। দেখেন, ভিউ। আমরা প্রথমে ভিউ নিয়ে আলোচনা করি। ভিউটা আসলে কি? রাইট বাটনে প্রেস করার পর আমরা যে ভিউয়ে যাব, ভিউতে মূলত আমাদের কি কাজ হবে? আচ্ছা, ভিউয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি লার্জ আইকন, লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। আমারটা সিলেক্ট করা আছে কি? মিডিয়াম আইকন আমার সিলেক্ট করা আছে। নিচের দিকে দেখতে পাচ্ছি অটো অ্যারেঞ্জ আইকন, আরেকটা দেখতে পাচ্ছি অ্যালাইন আইকন টু গ্লিড, আরেকটা দেখতে পাচ্ছি শো ডেস্কটপ আইকন। এই প্রত্যেকটা বিষয়ের আসলে কাজ কি? আপনাদের প্রশ্ন না? আপনাদের প্রশ্ন থাকতেই পারে, বেসিক কম্পিউটার হিসেবে আপনাদের এটা থাকা, প্রশ্ন থাকা তো অস্বাভাবিক না, একদম স্বাভাবিক বিষয়। কারণ আপনারা রাইট বাটন প্রেস করে এতদিন শুধু রিফ্রেশ করছেন না, বাকি বিষয় কিন্তু আপনারা ঘাটাঘাটি করেন না। এই যে ভাই এগুলা দিয়ে যে কি কাজ করে ঘাটাঘাটি করতে যাই, আবার ল্যাপটপ আমার ডাউন হয়ে যাক, নষ্ট হয়ে যাক, কম্পিউটার আমার নষ্ট হয়ে যাক, এই ভয় মূলত আমি এতদিন করি নাই। আপনাদের কিন্তু এইটাই মনের কথা। আপনারা এতদিন কি করছেন? রাইট বাটন প্রেস করছেন, রিফ্রেশ করছেন, রাইট বাটন প্রেস করছেন, রিফ্রেশ করছেন। আর মূলত আপনি কোনো জায়গায় কখনো এর বাড়িতে কখনো দরজাও করা নাড়েন না। এই যে ভিউ মানে কি, শুট বাই মানে কি, এই যে শেয়ার মানে কি, এগুলো মূলত আপনি কখনো চোখেই দেখেননি। এই এই জিনিসটা না জানার কারণে আপনি মাঝে মাঝে একটা ঝামেলায় পড়েন। ওই ঝামেলাটা আমরা একটু পর দেখবো, কি ঝামেলায় পড়বো আমরা বা কি ঝামেলায় আগামীতে পড়তে পারি। এই ঝামেলাটা মূলত এখন আমরা দেখবো। আমি রাইট বাটন প্রেস করলাম, ভিউয়ে গেলাম, ভিউ থেকে দেখেন, আমি যদি লার্জ আইকনে সিলেক্ট করে দিই তাহলে দেখেন আপনি পরিবর্তনটা শুধু লক্ষ্য রাখবেন। শুধু আমি ক্লিক করবো এখানে, বাট আপনি লক্ষ্য রাখবেন সাইটে পরিবর্তনটা কি আসে। আচ্ছা, আমি লার্জ আইকনে ক্লিক করলাম, দেখেন তো কি পরিবর্তন হইলো। মেহেদি ভাই আপনি বলেন তো, আপনি সামনে আসেন, আপনি সামনে আছেন, বলেন কি পরিবর্তন হলো আমাদের? জি, যে আপনার এখন আছে আপনার নেটওয়ার্ক খুবই স্লো, আপনার নেটওয়ার্ক খুবই স্লো, আপনার কথা আসলে আসতেছে না। আচ্ছা, আলমগীর হোসেন আপনি বলেন। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। অ্যাপস এর আইকন গুলি বড় হয়ে গেছে আগের থেকে। বড় হয়ে গেছে? কখনো করছিলেন এটা? একবার করছিলাম অনেক আগে, খেয়াল নাই কোন অপশন থেকে করতে হয়, আজকে আবার নতুন করে দেখলাম। দেখলাম, হ্যাঁ। এখন আমরা বাকিগুলোতে দেখি, পরিবর্তনগুলো লক্ষ্য রাখবেন কিন্তু। আমি একটাতে জিজ্ঞেস করলাম, বাকিগুলো একটু লক্ষ্য রাখবেন। আর মেহেদি রিজভী ভাই, আপনার নেটওয়ার্কটা অনেক স্লো আসতেছে, হ্যাঁ, নেটওয়ার্কটা একটু চেক করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখানে রাইট বাটন আবার গেলাম, রাইট বাটনে যাওয়ার পর মূলত ভিউয়ে গেলাম। ভিউ থেকে দেখেন আমি লার্জ আইকন করার কারণে আমার মূলত কি হলো, আমি আপনাকে একদম করে দেখাই। আমার এই এই যে আইকন গুলো আছে এখানে, এগুলা মূলত আমার অনেক বেশি ছোট ছিল, আমার অনেক বেশি ছোট ছিল। এই আইকন গুলো মূলত আমার ছোট ছিল। এখন কি হলো, আমি লার্জ আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা বড় হয়ে গেল, অনেক বেশি বড় হয়ে গেল। এখন মূলত আমি যদি এটা আবার ছোট করতে চাই, অনেকে কিন্তু এই ঝামেলায় পড়ে যাবেন। ধরেন আপনার যদি বাসায় বাচ্চা থাকে, আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু হবে। এখন আপনি আইকনটা দেখেন এতদিন ছোট দেখে অভ্যস্ত, হুট করে যদি এত বড় হয়ে যায় আপনার স্বাভাবিকভাবে হিজিবিজি লাগবে, খারাপ লাগবে কিন্তু। এখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন, একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, ভাই কিভাবে ঠিক করবো? তো এই অপশনটা কোথায়? আমরা রাইট বাটনে প্রেস করব, ভিউয়ে যাব, ভিউ থেকে আপনার মূলত যে আইকনটার সাইজ ছিল সেটি হচ্ছে মিডিয়াম। আমরা আবার যদি মিডিয়ামে ক্লিক করি তাহলে দেখেন মিডিয়াম হয়ে যাচ্ছে না? মিডিয়ামে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমার আগের মতো হয়ে গেল। তার মানে আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা বাসায় থাকে, যদি এরকম কোনো ঝামেলা করে, তাহলে মূলত আপনি এটা ঠিক করতে পারবেন। এর থেকে একটা বড় ঝামেলা আছে, আমরা সামনের দিকে দেখবো, এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। আমি আবার রাইট বাটনে ক্লিক করলাম, ভিউয়ে গেলাম, ভিউ থেকে এখন দেখেন আরেকটা অপশন আছে স্মল আইকন। স্মল আইকন মানে বুঝতেই পারতেছেন, লার্জ মানে অনেক বড়,
আর আপনার মিডিয়াম মানে একটু ছোট, আর স্মল মানে আরো একটু ছোট, তাই তো? আমরা তো এটাই বুঝি। আচ্ছা, আমি যদি স্মলে ক্লিক করি, দেখেন পরিবর্তনটা লক্ষ্য করবেন। আমি ক্লিক করলাম, এখন দেখেন এত ছোট হয়ে গেল, যারা মূলত চোখে কম দেখে তারা বুঝতেই পারবে না যে কোনটা ক্রোম, কোনটা ডিসপিসি, কোনটা কোন সফটওয়্যার। যারা মূলত চোখে কম দেখে এবং যারা স্বাভাবিক দেখে তারা তো বুঝতে পারবে, তাদেরও সমস্যা হবে, কারণ এত ছোট ছোট আসলে বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রাখবো কি, আমরা রাইট বাটন প্রেস করব, ভিউয়ে যাব, আমরা মিডিয়াম রাখবো। কি রাখবো? মিডিয়াম। আমাদের সফটওয়্যার গুলো আমরা মিডিয়াম রাখবো, রাখলাম, ভালো কথা। এখন আর অন্যান্য যে বিষয়গুলো, আমরা আবার এখানে গেলাম, ভিউয়ে গেলাম। ভিউ থেকে দেখেন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অটো অ্যারেঞ্জ আইকন। এখন মূলত অটো অ্যারেঞ্জ আইকন মানে কি? অটো অ্যারেঞ্জ মানে বুঝতেই পারতেছেন, অটো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি? ব্যবস্থা করা। বা অ্যারেঞ্জ মানে কি? একটা যে কোনো কিছুর অনুষ্ঠানের ধরেন মানে এক কথায় পূর্ণাঙ্গ যে বিষয়টি অ্যারেঞ্জ করা বা কমপ্লিট করা, এটাকে অ্যারেঞ্জ বলা বলা হচ্ছে। এখন মূলত আমি অটো অ্যারেঞ্জ আইকন বলতে কি বুঝতেছি? আমরা যেহেতু এখানে আইকনের কাজ করলাম, আইকন মিডিয়াম আইকন দেওয়ার কারণে আমাদের এগুলো ছোট বড় হয়ে গেল। তার মানে অটো অ্যারেঞ্জ আইকন মানে আমি যদি অটো অ্যারেঞ্জ আইকন সিলেক্ট করে দেই, তাহলে আমার এখানে যেগুলা আইকন গুলো মানে যে সফটওয়্যার গুলো আছে এলোমেলো অবস্থায়, হিজিবিজি, একটা এইদিকে একটা ওইদিকে, একটা উপর একটা নিচে, এই সফটওয়্যার গুলো মূলত কি হবে যে এক 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 পাশে সারিবদ্ধভাবে সাজানো হয়ে যাবে। কিভাবে? আমি যদি চাই এক ক্লিকে, ধরেন আমি আপনাকে বুঝাই, ধরেন আপনি অনেক অনেক ভালো কাজ করেন, বা ধরেন আপনি ভালো কাজ না করলেও আপনার কম্পিউটারটা হিজিবিজি অবস্থা থাকে, ধরেন এখানে ভর্তি, একদম সফটওয়্যারে ভর্তি, একদম পুরো কম্পিউটারের সফটওয়্যারের চারিদিকে ভর্তি, আপনার কম্পিউটার মূলত হিজিবিজি অবস্থায় আছে, দেখেন মানে চারিদিকে মানে শুধু সফটওয়্যার আর সফটওয়্যার। এখন মূলত আপনি চাচ্ছেন এই যে হিজিবিজি সফটওয়্যার গুলো আছে, আপনি যদি এক এক করে সরায়া লাইন করেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। তো আপনি চাচ্ছেন এক ক্লিকে এটা করবেন। এক ক্লিকে কিভাবে করবেন? আমরা রাইট বাটন প্রেস করব, ভিউয়ে যাব, ভিউ থেকে অটো অ্যারেঞ্জ আইকন, লক্ষ্য করবেন পরিবর্তনটা দেখবেন। অটো অ্যারেঞ্জে যখন আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার এই দিকে অনেকগুলা ছিল, এই দিকে ছিল, আবার এই নিচে ছিল, এইখানে ছিল, এগুলা কি হয়ে গেল? একসঙ্গে হয়ে গেল, হইলো না? একসঙ্গে কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এটা এদিকে ধরে উপরে দেই, দেখেন তো উপরে যাচ্ছে কি? আপনার নেটওয়ার্ক ঠিক হয়েছে মেহেদি ভাই? কথা বলেন আপনি। আমি লিভ নিয়ে আবার ঢুকছি। ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে ভাইয়া? আপনার কথা তবু একটু কাটতেছে, আগের থেকে একটু ক্লিয়ার আসছে। আচ্ছা, এখন বলেন তো। হ্যালো ভাইয়া, শুনতেছেন আমাকে? হ্যাঁ, এখন আপনাকে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাকে দেখেন, আপনি ক্লাস ওকে ওকে। ছিলেন তো, না ক্লাসে ছিলেন না? জি ভাইয়া ছিলাম, আমি ওই যে মাঝখানে একটু লিভ নিয়ে আবার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। ও আচ্ছা, তাহলে আপনাকে কোশ্চেন করলে আপনি হয়তো বা বলতে পারবেন না, আমি আরেকজনকে কোশ্চেন করবো, কি আপনি বলতে পারবেন, উত্তর দিতে পারবেন? আমি চেষ্টা করতে পারি ভাইয়া, ক্লিয়ার না। দেখেন, আমরা অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করার পর আমাদের মূলত এই সাইটে অনেকগুলো আইকন ছিল, এলোমেলো ভাবে আমরা কি হয়ে গেল, এটা কিন্তু সারিবদ্ধ ভাবে একদম লাইন বাই লাইন হয়ে গেল না? এখন এই যে লাইন বাই লাইন অনেক সুন্দর ভাবে যে সাজানো হইলো, আমি যদি কোনো কিছু আবার একদম টেনে এদিকে নিয়ে যেতে চাই, ধরেন একদম কানিতে নিয়ে যেতে চাচ্ছি, বা কোনাতে, বা ধরেন একদম উপরে বা নিচে বা হিজিবিজি অবস্থায় রাখতে চাচ্ছি, কিন্তু আমার হচ্ছে না, কেন হচ্ছে না? এটা ধরতে পারছেন বলেন তো? আমি এটা সরাইতে চাচ্ছি বাট এটা সরতেছে না। মাউসটা ভাইয়া মানে যে জায়গায় আমি সরাবো, আমি মাউসটা ওইখানে রাখি না, এই কারণে হয়তো বা। না, এই যে আমি মাউসটা ওইখানেই রাখলাম, আচ্ছা আপনার কথা মতো আমি যেখানে রাখবো ওইখানে রাখলাম, বাট ওই যে দেখেন তবু যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেল, কেন? এখানে আসলো না কেন? আচ্ছা, যাই হোক, তাহলে ভাইয়া বলতে পারি। আমি বলতেছি, আচ্ছা আমি বলতেছি আপনাকে, জাস্ট কোয়েশ্চেন করলাম যে দেখি বেসিক আপনাদের মানে কতটুকু স্ট্রং আছে কিনা বা বুঝতে পারেন কিনা আসলে। দেখেন, আমি আপনাকে কিন্তু শব্দটা বলছি, আপনি যদি শব্দটার মাথায় নিতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন। অটো অ্যারেঞ্জ আইকন, অটো অ্যারেঞ্জ মানে কি? অটো অ্যারেঞ্জ যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন এদিকে রাখতে ওইদিকে রাখতে, হবে না। কেন হবে না? অটো অ্যারেঞ্জ মানেই মূলত সাজানো। মানে আপনি অটো অ্যারেঞ্জটা সিলেক্ট করছেন, কম্পিউটারকে আপনি একটা প্রম্পট দিয়েছেন, মানে আদেশ করছেন যে আমার যে সফটওয়্যার আমি ইনস্টল করি না কেন ওইটা যেন হিজিবিজি অবস্থায় না থাকে। কি হবে ওইটা? ওইটা সাজানো থাকবে, সাজানো গোছানো থাকবে। আপনি কম্পিউটারকে একটা আদেশ দিয়ে দিচ্ছেন, দিয়ে রাখি রাখি দিয়েছেন। এখন যদি আপনি সারাদিনও চেষ্টা করেন এদিকে নিয়ে আসতে, আসবে না। কারণ কি? আপনি অটো অ্যারেঞ্জ আইকনটা সিলেক্ট করে রাখছেন। এই সমস্যাটাও কিন্তু আপনাদের বাসায় হতে পারে। আপনাদের বিভিন্ন বাচ্চা কাচ্চা, বা ধরেন এমন কেউ আপনার কম্পিউটার টিপতেছে, সে কম্পিউটার সম্পর্কে খুব কম জানে, বা ধরেন আপনি এই ভুলটা করলেন, পরবর্তীতে আপনি হতাশ হয়ে যাবেন, কি ভাই আমি এত টানতেছি এটা যাচ্ছে না কেন, যেদিকে জিনিস সেদিকেই ফিরে যাচ্ছে কেন? আপনার এটা
কিন্তু পরবর্তীতে কনফিউশন থাকবে যে আমার কম্পিউটারের সমস্যা হলো নাকি, থাকবে না? আপনার কিন্তু এর প্রশ্ন থাকবে। তো এই জিনিসটার আমি দেখেন আপনার সমস্যাগুলোর আগেই সমাধান দিয়ে দিচ্ছি যাতে আপনারা ওই সমস্যাগুলো ফেস না করেন। তাহলে আমরা অটো অ্যারেঞ্জ যদি সিলেক্ট করা থাকে, অটো অ্যারেঞ্জ কোথায় সিলেক্ট করা থাকে? আমি রাইট বাটনে প্রেস করলাম, ভিউয়ে গেলাম, ভিউ থেকে দেখেন অটো অ্যারেঞ্জ আইকন, এটা দেখেন টিকমার্ক করা আছে, তার মানে এটা সিলেক্ট করা। আমি যদি এটা এখন অফ করে দেই, এখন যদি আমি এদিকে টেনে নিয়ে আসি, দেখেন আসতেছে না। এখন আমি যেদিকে নিয়ে যাব সেদিকে মূলত যাবে না, যাইতেছে না, যাইতেছে কিন্তু। তো এই মূলত হচ্ছে বিষয়। অটো অ্যারেঞ্জ আমরা বুঝলাম, তার মানে আমরা বুঝলাম আমরা যদি অটো অ্যারেঞ্জে ক্লিক করি তাহলে মূলত আমাদের এটা অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে যায়। আচ্ছা, অটোমেটিকলি কি হয়ে যায়? অ্যারেঞ্জ হয়ে যায়। গ্রিড আইকন টু গ্রিড, এটা আমাদের খুব একটা প্রয়োজন হবে না। এটা আমাদের আসলে চেক আপ সবসময় টিকমার্ক করেই থাকবে, এটা আমাদের বোঝারও প্রয়োজন নেই, এটা আমাদের কাজে আসবে না। নিচের দিকে যাচ্ছি, একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই জিনিসটাতে অনেক বেশি সমস্যায় পড়বেন, যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন। আমি নিচের দিকে দেখতে পাচ্ছি শো ডেস্কটপ আইকন, এই এটা কি করা আছে? আমার টিকমার্ক করা আছে। এটা শুধু আমার না, যারা যারা ক্লাসে আছেন প্রত্যেকটা ব্যক্তি চেক করে নেবেন। শো ডেস্কটপ আইকন এই অপশনটা আপনাদের ওইখানে কিন্তু ইনেবল করা আছে, মানে টিকমার্ক করা আছে। এখন আপনি যদি এটাতে আনচেক করে দেই, আনমার্ক করে দেই, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটলো বলেন তো? আপনারা ধরতে পেরেছেন? পরিবর্তনটা দেখছেন? আলমগীর ভাই এবং মেহেদী ভাই আপনি বলেন, পরিবর্তনটা কি হলো বলেন তো? জি ভাইয়া, সফটওয়্যার সব চলে গেছে, অ্যাপস অ্যাপস আইকন গুলি। মেহেদী ভাই, পরিবর্তনটা কি লক্ষ্য করলেন? ভাইয়া, পরিবর্তন ভাইয়া আপনার স্ক্রিনের আইকন গুলো চলে গেছে। এখন ওগুলো নিয়ে আসতে হলে কি করতে হবে তাহলে? ওইটা ভাই ওইটা টিকমার্ক করে দিতে হবে শো নেক্সট টু আইকন গুলো। আরিফ, আরিফ ভাই আপনি? ওইটা আবার টিক চিহ্ন দিতে হইব। ঠিক চিহ্ন দিলে চলে আসবে না? হ্যাঁ, তাহলে আপনাদের এরকম সমস্যা হতে পারে না পরবর্তীতে? হ্যাঁ। ধরেন আপনার কোনো ফ্রেন্ডকে, ভাইকে, বা ধরেন কোনো আপনার ছেলে বা মেয়েকে, ছোট ছোট মানুষ বুঝে না সেরকম, ও ভিডিও দেখতে চাইছে, আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়েছেন দেখতে, এখন সে এইরকম একটা আইকনে ক্লিক করে ফেলছে, যার কারণে আপনি আর কোনো মানে সফটওয়্যার অপশন কিচ্ছু দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন কি? এখন আপনার মাথায় একটা টেনশন না যে ভাই আমার কম্পিউটার নষ্ট করে ফেলছে, এই আমার কম্পিউটার শেষ করে ফেলছে। আপনি কিন্তু যে এই কাজটা করছে তাকে এখন বাড়ি দিবেন উড়াধুরা। কিন্তু এটা ঠিক আসলে আছে। অনেক, আপনি যদি এটা জানেন, এখন থেকে জেনে যান, তাহলে কিন্তু পরবর্তীতে আর তাকে বাড়ি দিবেন না, আপনি বুঝবেন যে এটা সিম্পল বিষয়, এখনই ঠিক করে ফেলবো চুটকিতে, তাই না? তো এই ঠিক জিনিসটা আছে। আমাদের এখন জানে রাখা ভালো না, এখন আমরা এখন জেনে রাখতেছি। তাহলে আমাদের যদি কেউ শো ডেস্কটপ আইকন নামক অপশনটাতে যদি আনচেক করে দেয় ভুলবশত, বা আপনি যদি করে ফেলেন, তাহলে আপনার সব আইকন হারাই ফেলবেন। এখন আপনি সারাদিন মেকারের কাছে নিয়ে যেয়ে যদি মেকার যদি আপনার সারাদিন কাজ করে, কোনো লাভ হবে না কম্পিউটারে, এক পয়সাও উপকার হবে না, যদিও যতক্ষণ না পর্যন্ত ওই আইকনটা আপনি আবার টিকমার্ক করে দেন। তার মানে আমাদের আবার ওই আইকনটা টিকমার্ক করে দিতে হবে। আমি কি করলাম? আবার রাইট বাটন প্রেস করলাম, রাইট বাটন প্রেস করার পর ভিউয়ে গেলাম। অপশনটা চিনে রাখবেন কিন্তু, রাইট বাটন প্রেস করার পর ভিউ, ভিউ থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো শো ডেস্কটপ আইকন। এখন যদি আমি এই অপশনটা আবার ইনেবল করে দেই, তাহলে মূলত দেখেন আমার সবকিছু আবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই জিনিসটা যাতে পরবর্তীতে আপনারা সমস্যায় না পড়েন, এই জন্য মূলত আমাদের এটা ডিটেলসে থাকলো। আচ্ছা, আমি আবার এইদিকে যাচ্ছি, আমি আবার আপনার রাইট বাটনে প্রেস করলাম। এখন শুট বাই, এখান থেকে আপনি নেম চেঞ্জ করতে পারেন, আপনি সাইজ দিতে পারেন, আইটেম টাইপ, ডেট মডিফাইড, এগুলা আসলে আমাদের প্রয়োজন হবে না। আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিউ, রিফ্রেশ, কপি লিঙ্ক, দেন এখানে আমরা নিউটা আমাদের প্রয়োজন হবে, পার্সোনালাইজ, ডিসপ্লে সিটিংস, এই কয়েকটা জিনিস মূলত আমাদের প্রয়োজন হবে। আমি এখন শুট বাই বাদ, এখন নিচের দিকে রিফ্রেশ, রিফ্রেশ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আমি রিফ্রেশে ক্লিক করলে আমার মূলত কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যায়, তার মানে আমরা কম্পিউটার রিফ্রেশ ক্লিক করার মাধ্যমে রিফ্রেশ করতে পারি। আপনারা যারা যারা একদম নতুন, যারা জানেন না রিফ্রেশ কি কি কারণে করে, আপনারা কম্পিউটার ওপেন করার পর মিনিমাম 5 থেকে 10 বার রিফ্রেশ করে নেবেন। কিভাবে? রাইট বাটন প্রেস করবেন, রিফ্রেশে যাবেন, রাইট বাটন প্রেস করবেন, রিফ্রেশে যাইলে হবে না, আবার শুধু গেলে হবে না, গিয়ে মূলত আপনাকে লেফট বাটনে প্রেস করতে হবে। রাইট বাটন প্রেস করলেন, রিফ্রেশে গেলেন, লেফট বাটন প্রেস করে রিফ্রেশ করে ফেললেন। রিফ্রেশ করলে দেখবেন এখানে একটা চমক দিবে, মানে একটা আপনার মানে ডিসপ্লে যাওয়ার মতো একটা একটা আপনার সিগন্যাল দিবে। তো আমি আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার কারণে মূলত আমার উপকার কি হবে? আপনার কম্পিউটারটা সচল থাকবে, ভাইরাস সহজে অ্যাটাক করবে না, আপনার কম্পিউটারটা ভালো থাকবে। তো এটা আমরা বুঝলাম। আমি আবার শেয়ারে গেলাম,
শেয়ার থেকে এখান থেকে সরি আমি আবার রাইট বাটনে প্রেস করলাম, কপি লিঙ্ক, ম্যানেজ, ভিউ অনলাইন, এগুলো আমাদের প্রয়োজন হবে না। এখন মূলত আমরা নিচের দিকে যাচ্ছি, নিউ। নিউয়ে গেলে দেখেন আমরা নিউয়ে যদি যাই, নিউয়ে নিয়ে যাওয়ার পর আগে নিউয়ে যায় আবার ক্লিক করলে হবে না। নিউয়ে আপনি আবার আপনার কার্সারটা নিয়ে যাবেন, মানে মাউসের পয়েন্টটা নিউ এর সামনে নিয়ে যাবেন, মানে নিউ এর উপরে, মাথার উপরে নিয়ে যাওয়ার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, ডক ডকুমেন্ট, ডক্স ডকুমেন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের মূলত এখানে প্রয়োজন কি হবে, নিউ থেকে আপনি যদি এইখানে মানে আপনার কম্পিউটারের মেন স্ক্রিনে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করে রাখতে চান, কোনো ফোল্ডার, কোনো টেক্সট ডকুমেন্ট, কোনো এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল, এই টাইপের যদি কোনো ফাইল আপনি এখানে রাখতে চান, বা ধরেন মাইক্রোসফট অ্যাক্সেস বা মাইক্রোসফট এক্সেল, যে কোনো হতে পারে, আপনি যদি ফাইলটা এখানে সেভ করে রাখতে চান, তাহলে মূলত আপনি কি করতে হবে, রাইট বাটন প্রেস করে নিউ এ আসতে হবে। নিউ থেকে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপনি একটা শর্টকাট করতে পারেন, আপনি মাইক্রোসফট ডাটাবেস অ্যাক্সেস ডাটাবেস করতে পারেন, আপনি আরো অনেক কিছু করতে পারেন। বাট আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে ফোল্ডার। আমি যদি একটা ফোল্ডারে ক্লিক করে দেই, তাহলে দেখেন আমার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, বাট আমার অটো অ্যারেঞ্জ সিলেক্ট করার কারণে মূলত আমি এটা এখানে সরাইতে পারতেছি না। আপনার আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি যদি এখানে নিউ ফোল্ডার দেখেন, নিউ ফোল্ডার 2, আমি এখানে রিনেম করতে পারি। এখন মূলত এখানে এসে দেখেন আমার এই ফোল্ডারটার নাম নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি। ফোল্ডার কিভাবে তৈরি করলাম, রাইট বাটন, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন এই ফোল্ডারটাকে একটা নাম দিতে হবে। ধরেন আপনি এই ফোল্ডারে আপনার কোনো ছবি রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে দেন, আমি ফোল্ডারে ক্লিক করার পর রাইট বাটনে প্রেস করলাম, রিনেম নামক একটা অপশন দেখতে পাচ্ছি। দেখেন এখানে ওপেনে ক্লিক করলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে কাটে যদি আমি ক্লিক করি, এটা আমার কাট হয়ে যাবে। কাট বলতে কি আমি বলি, আপনি যদি কাটে ক্লিক করেন, মানে কপি এবং কাটের মধ্যে পার্থক্য বুঝেন। কাট করলে আপনি যেখান থেকে কাট করবেন ওই ফাইলটা আর ওইখানে থাকবে না, যেখানে গিয়ে পেস্ট করবেন শুধু সেখানে থাকবে। আর আপনি যদি কপি করেন, আপনার এখানেও থাকবে, আবার অন্য যেখানে আপনি রাখবেন সেখানেও থাকবে। তার মানে আমরা কাট কপির ব্যবহারটা বুঝলাম। কাট করলে আমাদের এখান থেকে চলে যাবে, ওইখানে আমাদের থেকে যাবে। আর কপি করলে এখান থেকেও থাকবে, ওখান থেকেও। কপি বলতে তো আমরা বুঝি, কপি মানে মূলত একজনকে হুবহু কপি করা। তো আমরা এই ফোল্ডারটাকে কপি করে আরেক জায়গায় রেখে দিচ্ছি, তার মানে হুবহু কপি করতেছি। আর যদি আমরা কাট করি, কাট মানে মূলত কেটে দেওয়া, একদম ছেড়ে কেটে মূলত সারা বছরা করে দেওয়া। তো কাট যখন আমরা করে দিলাম, তখন মূলত আর এখানে থাকলো না, এখন আমরা কেটে যেখানে নিয়ে যাব সেখানে যাবে। আমি কাট করব না কপি করব, এখন পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। নিচের দিকে গেলাম, ক্রিয়েট শর্টকাট। ক্রিয়েট শর্টকাটে গেলে আপনি এটার একটা শর্টকাট তৈরি করতে পারেন। ডিলেটে ক্লিক করলে আপনি কি করবেন, এই ফোল্ডারটা ডিলিট করে দিতে পারবেন। রিনেমে ক্লিক করলে আপনি নিউ ফোল্ডার থেকে দেখেন, আমি যদি রিনেমে ক্লিক করি, রিনেম, নেম মানে কি, নাম, নেম মানে নাম না, তাহলে নেমের সামনে যদি রি বসে, তার মানে এটা কি বুঝতেছে, মানে নেমের সামনে রি বসলে এটা নতুন করে, মানে নতুন ভাবে একটা কিছু করা। রিনেম মানে নতুন ভাবে নাম দেওয়া, রি মানে মূলত পুনরায়। সেক্ষেত্রে আমরা যদি রিনেমে প্রেস করি, তার মানে আমরা নিউ ফোল্ডারটা আমরা নতুন করে নাম দিতে চাচ্ছি। নিউ ফোল্ডারটাতে আমরা নতুন করে নাম দিতে চাইলে আমাদের কি করতে হবে, আমরা যে নামটা দিতে চাই, ধরেন আমি চাচ্ছি মাই পিকচার, এটা হচ্ছে মাই পিকচার ফোল্ডার, মানে আমাদের এটা মাই পিকচার ফোল্ডার, আমাদের মূলত এখানে নিজস্ব পিকচার থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, মাই পিকচার ফোল্ডারটা এখানে রেখে দিব, তার মানে আমাদের নিজস্ব ছবি এটা রাখবো এখানে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, একটু হয়েছিল সমস্যা। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। আমরা তাহলে কোথায় ছিলাম, আমরা মূলত রিনেম সম্পর্কে জানলাম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা রিনেম সম্পর্কে জানলাম যে রিনেম মূলত কিভাবে করে। আমরা আমাদের যে ফোল্ডারটা রিনেম করতে চাই সেখানে যাব, গিয়ে রাইট বাটনে প্রেস করব, রিনেমে প্রেস করলে মূলত আমাদের নাম আমরা যেটা দিতে চাচ্ছি, মানে ফোল্ডারের নাম। আপনি মূলত ধরেন এখানে 10,000 ফোল্ডার আছে, সে কথার কথা। এখন আপনার এক্সাক্ট ফোল্ডারটা চিনতে হলে আপনাকে নামটা সঠিক রাখতে হবে না? এখন সবগুলারই যদি নিউ ফোল্ডার নাম থাকে, তাহলে তো আপনি নামটা বুঝতে পারবেন না যে কোন ফোল্ডারটাতে এক্স্যাক্টলি আপনি কোন ফাইলটা রাখছেন, তাই না? এখন আপনার মূলত ধরেন আপনার নিজের ছবি আলাদা আছে, আপনার ক্লায়েন্টের ছবি আলাদা আছে,
আপনার লোগো ছবি আলাদা আছে। এখন ফাইল তো আপনাকে করতে হবে, ফাইল করার জন্য রিনেম করে রাখতে হবে। আপনি যদি নিউ ফোল্ডার করে একদম উড়া ধরে রেখে দেন, আপনার আসলে মাথায় থাকবে না যে কোন নিউ ফোল্ডারে আপনি কি রাখছেন। তার মানে আমরা নিউ ফোল্ডারটা অবশ্যই চেঞ্জ করবো। যারা যারা এখানে আছেন নিউ ফোল্ডার তৈরিও করবেন এবং এটার কাজও করবেন। কি করবেন? চেঞ্জ করে রাখবেন। আমি এখানে গেলাম, যাওয়ার পর রিনেম করে আমি মূলত আমার নামটা চেঞ্জ করে রাখবো। ওকে, প্রপার্টিজ থেকে আমার ফাইলসের ডিটেলস দেখতে পারবো। আমার ফাইলসের এটা কত জিবি খেয়ে নিছে, বা এটা মূলত এটার অ্যাক্সেস কি, এটা কিভাবে চলতেছে, এটা সিকিউরিটি কি, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমি ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের এই এই অপশনে দেখেন বেসিক যে বিষয়গুলো ছিল, এই যে নিউ, ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিসপ্লে সেটিং এ যদি আমি ক্লিক করি, ডিরেক্টলি আমাকে মূলত ডিসপ্লে সেটিংস এ নিয়ে যায়। দেখেন আমি কি করলাম, এখানে আমার কম্পিউটারের একটা ফাঁকা জায়গায় এসে রাইট বাটন প্রেস করলাম। প্রেস করার পর আমি ডিসপ্লে সেটিংস এ ক্লিক করলাম। এখন মূলত আমাকে সেটিংস এ নিয়ে যাচ্ছে, মানে ডিসপ্লে সেটিংস এ। আমার সেটিংসটা আমি কি চাচ্ছি, অনেকেই চান যে আপনার কম্পিউটারের ব্রাইটনেসটা একটু বাড়ানো, একটু কমাইতে চাচ্ছেন, বা ধরেন আপনার ব্রাইটনেসটা আপনি একটু বাড়াইতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিসপ্লে সেটিংস এ আসবেন ডিরেক্টলি, অথবা আপনি সেটিংস থেকে আসতে পারেন। এটা শর্টকাটে আপনি ডিসপ্লে সেটিংস এ ক্লিক করবেন, এখানে ডিসপ্লেতে আসবেন। ডিসপ্লেতে আসার পর নিচের দিকে দেখেন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি এখান থেকে নাইট মুড করে দিতে পারি। আমি এখান থেকে আমার স্কেল অ্যান্ড লেআউট কত থাকবে সেটা দিতে পারি। আমার এখানে ডিসপ্লে রেজুলেশন কিরকম থাকবে আমি সেটা দিতে পারি। ডিসপ্লেটা বুঝলাম। নিচের দিকে আমরা সাউন্ড চেঞ্জ করতে পারি, আমাদের সাউন্ড কতটুকু আমরা শুনবো। এই যে দেখেন আমি যে কথা বলতেছি, টেস্ট ইওর মাইক্রোফোন, দেখেন আমার কথাগুলো কিন্তু এখানে রিপিট হচ্ছে, বান্স হচ্ছে। আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। নিচের দিকে নোটিফিকেশন, অ্যাক্সেস, ফোকাস, অ্যাসিস্ট, বিভিন্ন বিষয় আছে। এই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই। ডিসপ্লে সেটিংস থেকে সর্বনিচে দেখেন একটা অ্যাবাউট সেকশন আছে, যেখান থেকে মূলত আপনারা আপনাদের কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আচ্ছা, আমরা বুঝলাম। নিচের দিকে আরেকটা অপশন আছে পার্সোনালাইজ থেকে মূলত আমি যদি এখানে ক্লিক করি, এখন মূলত এখানে এসে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও পারবেন, আবার আপনার কম্পিউটারের থেকেও পারবেন। এগুলো আসলে আমাদের ক্লাস না, এই বিষয়ে আমাদের জানতেও হবে না। এটা একদমই বেসিক লেভেলে হয়ে যায়। এগুলো আপনারা ধীরে ধীরেই বুঝতে পারবেন। আমাদের মেইন ক্লাসে যাচ্ছি এখন। দেখেন এখন মূলত আমাদের ইন্টারফেস, মানে কম্পিউটারে আসার পরে যে কাজগুলো আমরা বুঝলাম না, আপনারা সবাই বুঝতে পারছেন না কম্পিউটার আসার পর আমাদের কি কি করতে হবে, বা কি কি করা উচিত, বা কি কি আমাদের করণীয়, এই হচ্ছে বিষয়। দ্বিতীয়ত, রিফ্রেশ আমরা একটা জানলাম। রিফ্রেশ আর একটা পদ্ধতি আছে যেটা মূলত আমরা সকলেই করব। যদি আপনার কম্পিউটারকে আপনি ঠিক রাখতে চান, আপনার কম্পিউটারকে, আপনার ল্যাপটপকে আপনি একদম মানে যুবক, যাকে বলা হয় যুবক রাখতে চান, একদম স্পিরিট যেন ফাস্ট থাকে সবসময়, তাহলে মূলত আপনাকে সবসময় এটা কি করতে হবে, রিফ্রেশের মধ্যে রাখতে হবে। রিফ্রেশের, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড কি শোনা যাচ্ছে না? ইশাক ভাই বলতেছে ওনার নাকি সাউন্ড প্রবলেম। আচ্ছা ইশাক ভাই আপনি আনমিউট হয়ে নেন তো, কি সমস্যা পাচ্ছেন? ইশাক মোহাম্মদ, কথা বলতে পারেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন না? আপনার সাউন্ডটা আসতেছে কিন্তু কেটে কেটে আসতেছে, মানে সাউন্ড ভেঙে যাচ্ছে। বাকিরাও কি সেম প্রবলেম ফেস করতেছেন? মেহেদি ভাই, আলমগীর ভাই, আপনারা? শোনা যাচ্ছে তো? না ভাই, একটু ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমি বুঝতে পারছি আপনার মানে ইশাক ভাই আপনার প্রবলেম হলো আপনার নেটওয়ার্ক একটু স্লো দিচ্ছে। আমি বলি আমার এটা সমস্যা না, আমার সমস্যা হলো সবাই এটা কিন্তু সেম প্রবলেম পাইতো, বাট আপনি যেহেতু পাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেম। আপনার নেটওয়ার্কটা আপনি একটা কাজ করেন, প্লেন করবেন। যদি আপনি আপনার ফোনের নেটওয়ার্ক থেকে থাকেন তাহলে একটা প্লেন আইকনটাতে ক্লিক করলে একটু নেটওয়ার্কটা রিফ্রেশ করে নেন। পারলে আপনি মানে রিস্টার্ট করে নিতে পারেন, হালকা যে রিস্টার্টটা, রিবোট যাকে বলা হয়, সেটা করে নিয়ে আবার পুনরায় জয়েন করেন, তাহলে নেটওয়ার্কটা ফাস্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। এখন মূলত আমরা প্রথম রিফ্রেশ সম্পর্কে জানলাম। এখানে এসে রাইট বাটনে প্রেস করে আমরা রিফ্রেশ করতে পারি। এটার কারণে আমাদের কম্পিউটার অতীব জরুরি, আপনি এটা করবেন অবশ্যই। আপনার কম্পিউটারকে যদি আপনি ঠিক রাখতে চান, আমরা যদি স্বাভাবিকভাবে বুঝি যে রিফ্রেশ কেন করতে হয়, রিফ্রেশ করার যে কারণটা সেটি হচ্ছে, আপনি যেমন আপনার সারাদিন চলতে গেলে আপনাকে খেতে হয়, আপনার খিদা আছে, ঠিক সেরকম কম্পিউটার বা ল্যাপটপ এদেরও খিদা হচ্ছে। আপনাকে প্রথমত এদের চার্জ দিতে হবে, দ্বিতীয়ত এদের সচল রাখার জন্য এদের যে ভাইরাস যাতে অ্যাটাক না করে, কি না করে, ভাইরাস যাতে অ্যাটাক না করে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভাইরাস অ্যাটাক বলেন বা এদের যে খিদাটা, আপনাকে এদের সচল রাখার জন্য, এদের রিচার্জ করার জন্য আপনাকে প্রথমত নর্মাল রিফ্রেশটা করতে হয়। এবং দ্বিতীয়ত, অনেকেই আমরা জানি এখানে, আবার অনেকেই জানি না। যারা জানি না তারা অবশ্যই মাথায় রাখবেন, আমাদের কি করতে হবে দেখেন, আপনার ল্যাপটপের
বা আপনার কিবোর্ডের আপনি দেখতে পাবেন এখানে কন্ট্রোল, সরি আপনার উইন্ডোজ একটা অপশন পাবেন, উইন্ডোজ। উইন্ডোজ আসলে আমি এখান থেকে আপনাকে দেখাই। এই যে উইন্ডোজ, এইখানে দেখতে পাচ্ছেন, দেখেন উইন্ডোজ একটা দেখতে পাচ্ছেন না, এই যে আইকনটা দেখা যাচ্ছে না, উইন্ডোজ আইকন। এই আইকনটা মূলত আমাদের এই আইকনটার কাজ হবে। এই উইন্ডোজ আইকনটা আমাদের ল্যাপটপের যে আপনার কিবোর্ড আছে, বা ধরেন আপনার কম্পিউটার যে কিবোর্ড আছে, এরকম একটা মূলত কি আপনি পাবেন আপনার উইন্ডোজ আইকনে। মানে আপনার একটা আইকন পাবেন আপনার ল্যাপটপে বা আপনার মানে কিবোর্ডে। এখন এই কিবোর্ডের উইন্ডোজ আইকনে প্রেস করে ধরবেন, মানে কি করবেন, প্রেস করে রাখবেন, মানে ছেড়ে দিবেন না। প্রেস করে রাখার পর আর আছে না, আর যে ক্যারেক্টারসটা আছে, আমরা এটাতে প্রেস করব। দেখেন প্রেস করলে আমাদের একটা অপশন চলে আসতেছে না, রান নামক একটা প্রম্পট আসতেছে না। দেখেন এখানে লেখা, দেখেন টাইপ দ্য নেম অফ এ প্রোগ্রাম, এটি হচ্ছে একটা প্রোগ্রাম, ফোল্ডার, ডকুমেন্ট অর ইন্টারনেট রিসোর্স অ্যান্ড উইন্ডোজ উইল ওপেন ইফ ফর ইউ। এখানে আসলে আমাদের কাজটাকে আমি আপনাকে বিস্তারিত যদি বুঝাই, আপনি এখানে মূলত আপনার যদি কোনো শর্টকাট, আপনি যদি কোনো প্রোগ্রাম করতে চান, সেখানে আপনি সহজেই যেতে পারবেন। আপনি যদি কোনো ফাইলে যেতে চান, আপনি এখানে প্রোগ্রাম টাইপ করার মাধ্যমে আপনি যেতে পারবেন। আপনি যদি কোনো আপনার ধরেন আপনার কম্পিউটার, আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে রিফ্রেশের ক্ষেত্রে। আপনি মূলত যারা যারা এখানে আছেন খাতায় নোট করে নেবেন, খাতায় আমার ক্লাসটা করার পর খাতায় নোট করে নেবেন, অথবা মোবাইলে নোট করলে হবে। এখানে আসার পর যারা একদম জানেন না, কি করবেন, উইন্ডোজ প্রেস করে ধরে রেখে আরে ক্লিক করবেন। তারপরে এই যে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে আপনি ফাঁকা পাবেন, এখানে আপনি মূলত লিখবেন TREE। কি লিখবেন, TREE মানে ট্রি। ট্রি প্রথমে আপনি লিখবেন ট্রি। ট্রি মানে মূলত আপনার এখন দেখেন রিফ্রেশ হয়ে যাবে। আমি ট্রিতে ক্লিক করার পর ওকে তে প্রেস করে দিবেন, ওকে। দেখেন আমার একটা কিন্তু প্রম্পট এসে চলে গেল না, আমার মূলত রিফ্রেশ দেওয়া হয়েছে বিধায় আমারটা অল্প সময়, মানে জাস্ট 1 সেকেন্ডও লাগে নাই, এর মধ্যেই চলে গেছে, কিন্তু মানে রিফ্রেশ হয়ে গেছে। কিন্তু আপনারটাতে 1 মিনিটও সময় নিতে পারে, আপনারটাতে 2 সেকেন্ডও সময় নিতে পারে। মূলত আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনার এটা রান হবে। এটা কি, এটা মূলত কি কি কাজ করবে, এইটা আপনার কম্পিউটারকে সচল রাখবে, আপনার কম্পিউটারকে ভালো রাখবে। এটা আপনাকে করতে হবে। উইন্ডোজ আর প্রেস করার পর ট্রি, অবশ্যই সবাই নোট করে রাখবেন, এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। আপনাদের কম্পিউটারে আসলে মূলত আপনি এই কাজটা করবেন। আচ্ছা এটা শেষ, আর কি করতে হবে, আর করতে হবে, আমি এখানে প্রম্পট গুলো আপনাকে দিচ্ছি, কিন্তু প্রম্পট মানে আপনি কি কি কাজ করবেন, আপনার হোমওয়ার্ক কিন্তু এটা, এটা কিন্তু আপনার হোমওয়ার্ক। দেন রিফ্রেশ করা, এটাও কিন্তু মানে আপনাকে প্রতিদিন এটা করতেই হবে, তাহলে আপনার কম্পিউটার ভালো থাকবে। আমরা ট্রি নামক বুঝলাম, এটা আপনি লিস্ট করে রাখবেন। ট্রি, ট্রি দিয়ে আপনি কি করবেন, আপনার কম্পিউটার রিফ্রেশ রাখবেন। আরেকটি আছে, সেটি হচ্ছে রিসেন্ট, RESCENT, রিসেন্ট। রিসেন্ট আপনি মূলত কি করবেন, দেখেন রিসেন্ট বানাতে, দেখেন RECENT, রিসেন্ট। এই রিসেন্ট আপনি টাইপ করবেন ছোট হাতের অক্ষর দিয়ে টাইপ করবেন, করার পর ওকে তে প্রেস করবেন। দেখেন ওকে তে প্রেস করার পর মূলত এখানে অনেকগুলো ফাইল আমরা দেখতে পাবো। আমার ফাইল দেখতে পাচ্ছি, আমার কাছে অনেক কম ফাইল, বাট আপনার মূলত এখানে অসংখ্য ফাইল থাকবে। মানে আমার ক্ষেত্রে কম ফাইল, যদি আপনার এটা পুরনো হয়ে থাকে, আপনি যদি কখনো এটা না করেন, আপনি যদি এটা কখনো না করে থাকেন, এবং আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটারটা পুরনো হয়, তাহলে আপনি এখানে অসংখ্য ফাইল পাবেন। এই ফাইলগুলো আপনি কি করবেন, ডিলিট করে দিবেন। এইগুলা মূলত আপনার ভাইরাস ফাইল, আপনি মূলত এটা হয় ডিলিট করছিলেন, অথবা আপনার এটা ভাইরাসের কারণে এই রিসেন্টে চলে আসছে। এইগুলা ডিলিট করার ক্ষেত্রে আপনি কোনো রকম আপনি ভাববেন না যে এটা ডিলিট করলে আপনার কোনো কিছু ক্ষতি হয়ে যাবে কিনা, কোনো কিছু হবে না। আপনি এখানে আসবেন, রিসেন্ট আপনি লিখবেন, লেখার পর ওকে তে প্রেস করবেন। এখানে এসে মূলত কন্ট্রোল, আপনার একটা কিবোর্ডের একটা কি আছে, মানে একটা আমরা একটা বাটন আছে, সেটি হচ্ছে CTRL, মানে এটার পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর আপনি মূলত এ তে ক্লিক করবেন, এ। দেখেন কন্ট্রোল এ তে যখন আমি প্রেস করলাম, তার মানে কন্ট্রোল অল। কন্ট্রোল কি, অল, মানে আমি যখন কন্ট্রোল এ তে প্রেস করলাম, আমার এটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি ডিলিটে প্রেস করে দিই, ডিলিট, অথবা আপনি এখানে যদি রাইট বাটনে ডিলিটে যান তাও হবে, অথবা আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে আপনি ডিলিটে প্রেস করে দিবেন। তার মানে আমাদের কি কাজ, প্রথম কাজ রিফ্রেশ করা, দ্বিতীয় কাজ ট্রি করা, তৃতীয় কাজ রিসেন্ট এ গিয়ে আমাদের এগুলো ডিলিট করা। আমি এটা কাট করে দিচ্ছি। দেন তৃতীয় কাজ আমি দেখি, আবার আমরা উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে আরে প্রেস করে আমরা রিসেন্টটা দেখলাম। এখন আমরা দেখবো ট্যাম্প, TEMP, এই সম্পর্কে আমরা জানবো। ট্যাম্প আমরা শিফট বাটন প্রেস করে ধরবো, শিফট, SHIFT, শিফট নামক একটা আপনি কি দেখতে পারবেন আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারের কিবোর্ডে। শিফটে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর মূলত আপনি এখানে কি করবেন,
আপনার একটা 5-এ আছে, মানে 5 নাম্বার যে আপনার নাম্বারটা আছে 5 আপনার কিবোর্ডে 5-এ আপনি প্রেস করবেন, প্রেস করার পর আপনার এটা পার্সেন্টেজ চলে আসবে, আপনার এটা কি দশমিক বা পার্সেন্টেজ চলে আসবে। এখন এটা আসার পর মূলত আপনি এটা প্রথমে কি দিবেন, শিফট এবং 5 দিয়ে দেওয়ার পর TEMP, টেম্প, TEMP লিখে রাখবেন, কিন্তু এগুলো কিন্তু আপনাদের মানে মাস্ট বি প্রত্যেক দিন করতে হবে আপনার কম্পিউটার সচল রাখার ক্ষেত্রে। TEMP এটা আপনি আসবেন, আসার পর আবার মানে প্রথমে পার্সেন্টেজ দিবেন, দ্বিতীয়ত পরবর্তীতে আবার ট্যাম্প লিখবেন, পরবর্তীতে আবার শিফট প্লাস 5 এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের ট্যাম্প কিভাবে আমরা লিখলাম, ঠিক এইভাবে আপনাকেও লিখতে হবে। বুঝতে পারছেন? এইটা মানে হচ্ছে টেম্পোরারি যে ফাইলগুলো আমাদের আছে, বা আমাদের যে ভাইরাস রিলেটেড যে ফাইলগুলো আছে, বা আমরা যে ফাইলগুলো ডিলিট করেছি যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো রিসেন্ট এবং ট্যাম্পে থাকবে। আমরা এগুলো ডিলিট করার মাধ্যমে আমাদের কম্পিউটারের স্পেস খালি হবে, আমাদের কম্পিউটারের সচ্ছলতা বৃদ্ধি পাবে, আমাদের কম্পিউটারের স্পিড আরো বেশি আপ হবে। তো আমাদের এগুলো করা করা উচিত না আমাদের কম্পিউটারের সুস্থতার ক্ষেত্রে। আমরা শুধু নিজেই সুস্থতার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতেছি, কিন্তু কম্পিউটারের সুস্থতা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো সেক্ষেত্রে কম্পিউটারের সুস্থতা যদি আপনি চান, তাহলে মূলত এই কাজগুলো আপনাকে করতে হবে। এখন আমরা দেখেন ট্যাম্প লিখলাম, আপনারা কিন্তু অবশ্যই ক্লাসের পর এগুলা দেখে দেখে নোট করে রাখবেন এবং প্রতিদিন করবেন। যখন আপনি 3-4 দিন করবেন, প্রথম দিন করলে আপনি কিন্তু মুখস্থ হয়ে যাবে, করবেন তখন কিন্তু আর আপনার এটা মুখস্থ মানে দেখতে হবে না, লেখা আর দেখতে হবে না, তবু লিখে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, ট্যাম্প দেওয়ার পর আমরা ওকেতে প্রেস করলাম। এখন দেখেন আমার ট্যাম্প রিলেটেড যত ফাইল আছে আমার কিন্তু চলে আসলো। আপনি মূলত যখনই কম্পিউটার অফ করার পর চালু করবেন তখন এই ট্যাম্প ফাইলের অভাব নেই। আপনি একদম, আমার এখানে অনেক কম দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার এখানে মানে একদম পুরা অনেকগুলো থাকবে, কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি না করে থাকেন কখনো। ট্যাম্পে আসলাম, কন্ট্রোল আবার ঠিক স্বাভাবিক জায়গায় Ctrl+A, দেন ডিলেটে ক্লিক করলে দেখেন আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে। যেটা মূলত ডিলিট হবে না সেটা আপনাকে ডিলিট করতে হবে, আপনি স্কিপ করবেন, হলো না আবার স্কিপ করবেন, হলো না আপনি এখন ক্যান্সেলে প্রেস করে দেন। ক্যান্সেলে প্রেস করলে আর আমাদের প্রয়োজন নেই, আমরা ক্যান্সেল করে দিচ্ছি, যেগুলো ফাইল ডিলিট হবে না ওইগুলো আমাদের ডিলিট করার দরকারও নাই, আমরা ক্লোজে প্রেস করে দিলাম। দেখেন আমাদের এই রিফ্রেশের কাজ আশা করি বুঝতে পারছেন। অনেক সময় ট্যাম্প অনেক ফাইল ডিলিট হয় না, ট্যাম্পে আপনার ট্যাম্প এবং রিসেন্টে আপনার যে ফাইলগুলো ডিলিট হবে সেটি হচ্ছে আপনি যদি কোনো ফাইল ডিলিট করে ফেলেন, ধরেন আপনার আপনার যে জিনিসটা দরকার নেই, উৎকৃষ্ট যে জিনিসটা, সেটা তো আপনি ডিলিট করবেন। কারণ সেই জিনিসটা আপনি ডিলিট করলেন ঠিকই, কিন্তু প্রপারলি কিন্তু কম্পিউটার থেকে যায় না। সেটা ডিলিট করার জন্য হয় আপনাকে রিসাইকেল বিনে যাইতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, আপনাকে পরিপূর্ণ ডিলিট করার জন্য রিসাইকেল বিনে যাইতে হবে। এবং কম্পিউটারকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে, সবসময় ট্যাম্প এবং ট্যাম্প, ট্রি, রিসেন্ট এবং রিফ্রেশ, এই 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ বুঝতে পারছেন আপনারা সকলেই? এক কথায় সবাই বলবেন একসঙ্গে, সবার কথা এখন শুনিনি অবশ্য, সবাই একসঙ্গে বলবেন। সবাই বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা, আমি আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, সবাই একসঙ্গে বলেন। জি স্যার। কি কি নামগুলো বলেন তো? হ্যাঁ, 4টা নাম, বুঝা গেছে। 4টা কি কি নামগুলো বলেন। রিফ্রেশ, ট্রি, রিসেট, ট্যাম্প। রিসেট না, রিসেন্ট। রিসেন্ট। হ্যাঁ, রিফ্রেশ, ট্রি, রিসেন্ট, ট্যাম্প। মেহেদী ভাই আপনি বলেন, বললে মুখস্থ হয়ে যাবে কিন্তু। রিফ্রেশ, ট্রি, রিসেন্ট, ট্যাম্প। জি অবশ্যই, ওকে ঠিক আছে। পারভেজ আরিফ আপনি বলেন। রিসেন্ট, ট্রি, ট্যাম্প, পার্সেন্ট ট্যাম্প। হ্যাঁ, ওকে। তাহলে আপনারা যারা যারা এখানে আছেন সকলেই মূলত কি করবেন, এই জিনিসটা নোট করে রাখবেন। ওকে, আমি তবু এখানে আপনাদের মানে সুবিধার জন্য আমি এখানে এই কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, মানে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। প্রথমত আপনাদের কি করতে হবে, এই উইন্ডোজে প্রেস করার পর আরে যেতে হবে, আরে গিয়ে আপনি প্রথমে দিবেন ট্রি, তারপরে দিবেন আপনি কি রিসেন্ট, পরবর্তীতে পার্সেন্ট, TEMP, দেন পার্সেন্ট আবার। দেখেন আমি লিখে দিছি, এইটা মূলত আপনারা করবেন। স্যার আমি একটা মজলিসে আছি, আনমিউট হলে ক্লাসে ব্যাঘাত ঘটবে। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আনমিউট হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে ক্লাসে আপনি আনমিউট হলে আপনার বাইরের শব্দগুলো প্রচুর আসবে, সেক্ষেত্রে না আনমিউট হওয়াই ভালো, কথা বলতে হবে না, আপনি আগামী ক্লাসে কথা বলতে পারবেন। ওকে, আমরা লিখে দিলাম, যারা যারা আছেন লিখে দিছি অন্তত। আপনারা ক্লাসে দেখেও লিখতে পারেন অথবা এখান থেকেও নোট করে নিতে পারেন। প্রথমত কাজ হচ্ছে রিফ্রেশ করা, দ্বিতীয়ত কাজ হচ্ছে ট্রি নামক একটা প্রম্পট লিখে আপনি ওকে করবেন,
পরবর্তীতে আপনাকে রিসেন্ট দিতে হবে এবং ট্যাম্প। আশা করি সকলেই বুঝতে পারছেন, আমি আবার শেয়ার করতেছি। আমরা বেসিক বিষয়গুলো বুঝতেছি, কিন্তু আপনারা এখানে যারা যারা আছেন, আমি জানি আপনারা সকলেই অনেক বেশি জানেন, আপনারা সকলেই কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জানেন। তবুও আমি মূলত আপনাদের এখানে যারা যারা মূলত একজনও যদি থাকেন আমার এই ক্লাসে, ধরেন 10 জন ব্যক্তি এখন উপস্থিত আছেন, এখানে যদি একজনও থাকেন, সেই একজন যদি না বুঝেন তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আমার দায়িত্বর মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটবে। আমার দায়িত্বটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমার দায়িত্ব হচ্ছে, আপনাকে আমি বলেছিলাম যে 0 থেকে হিরো বানাবো, সেক্ষেত্রে আমি 0 থেকেই আমি শুরু করছি। কিন্তু আপনাকে একদম মানে বেসিকটা ছেড়ে দিয়ে যদি আমি শিখাই তাহলে মূলত আমার দায়িত্বের মধ্যে ব্যাঘাত ঘটে গেল। সেক্ষেত্রে আমি আমার দায়িত্ব থেকে আপনাকে বেসিক থেকে শেখাচ্ছি। আপনি যদি জানেন এই জিনিসগুলো তাহলে আপনি স্কিপ করবেন, আপনি জানলে স্কিপ করবেন, কিন্তু ক্লাস থেকে লিভ দিবেন না। কারণ একটু পর মূলত এমনও বিষয় আসতে পারে যেটা আপনি জানেন না, সেক্ষেত্রে ওইটা আপনি স্কিপ করবেন। পরবর্তীতে যদি আপনি না জানেন তাহলে আপনাকে লিভ নেওয়া যাবে না। আপনি যে জিনিসটা জানেন সেটা স্কিপ করে যাবেন, সেটা আপনি দেখবেন না, বা আপনি সেই ক্লাসটা মানে অতটুকু সময় মনোযোগ দিয়ে না করলেও হবে। বাট পরবর্তী যে বিষয়গুলো আপনি জানেন না সেগুলো আপনাকে জানার জন্য ক্লাসে থাকতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা এতটুকু বুঝলাম। এখন পরবর্তী যে বিষয়টি, এখানে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাবো। দেখেন, আমি আরেকটা বেসিক বিষয় বোঝানোর পর আমরা অ্যাডভান্সে যাব, বেসিক কম্পিউটারে অ্যাডভান্সে যাব। এই যে এইখানে দেখেন, এই অপশনগুলো আমরা সবাই দেখে থাকি, বাট আপনারা মূলত প্রথম অবস্থায় এই অপশনগুলো পাবেন না। আপনারা পাবেন কোনটা কোনটা অপশন, এই যে উইন্ডোজ নামক একটা অপশন, এই যে সার্চ নামক একটা অপশন, এই যে এইটা একটা অপশন, এই যে মাইক্রোসফট ইগ, এই যে মাইক্রোসফট এর স্টোর, এই যে ফাইল, হ্যাঁ, এই যে আপনার মাইক্রোসফট মানে স্টোর, আরো বিভিন্ন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই যে আমাদের আরো অনেকগুলো আমরা টেলিগ্রাম দেখতে পাচ্ছি, আমাদের ইলিস্ট্রেটর দেখতে পাচ্ছি, আমরা ফটোশপ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছি। বাট আপনি মূলত দেখবেন এই যে উইন্ডোজ নামক যে বাটনটা, এই যে সার্চ নামক বাটনটা এবং বাকিগুলা, এগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। আমরা সার্চে যদি যাই, আমরা যদি কোনো ফোল্ডার সার্চ করতে চাই তাহলে মূলত এখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারি। সার্চ ফোল্ডার থেকে উইন্ডোজে গেলে আমরা সিটিংসে যেতে পারি, আমরা শাট ডাউন করতে পারি, আমরা পিকচারে যেতে পারি, আমরা আমাদের ডকুমেন্ট চেক করতে পারি, আমরা আমাদের মানে কম্পিউটারের যে ইউজারটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। এখন আরেকটি বিষয়, আপনারা মূলত উইন্ডোজে আসবেন যখন আপনার কাজ শেষ হওয়ার পর আপনি কিভাবে মূলত অফ করবেন। এখানে অফের কিন্তু কয়েকটা সিস্টেম আছে। আপনি এখানে পাওয়ারে যাবেন, পাওয়ার থেকে দেখেন স্লিপের কাজ কি, শাটডাউন এটার কাজ কি, এবং রিস্টার্টের কাজ কি। আপনারা যারা একেবারেই জানেন না তাদের এটা প্রশ্ন না? অবশ্যই প্রশ্ন, যে ভাই স্লিপ দিয়ে কি করে, শাটডাউন দিয়ে কি করে, বা রিস্টার্ট দিয়ে কি করে। এগুলা কিন্তু আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি যাতে আপনার বেসিকটা স্ট্রং হয়, যারা জানেন না তারা জানতে পারেন। স্লিপ করলে মূলত ধরেন আপনার এখানে 4-5টা ফোল্ডার ওপেন করা, আপনি চাচ্ছেন না পরবর্তীতে ওপেন করার সময় এগুলা চলে যাক, সেক্ষেত্রে আপনি যদি স্লিপে দেন তাহলে মূলত আপনার এটা এখন ঘুমাবে, কি হবে, মানে আপনার যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না আপনার। ও শুধু কম্পিউটারকে শুধু আপনি ঘুম পাড়ায় দিয়ে কিছুক্ষণের জন্য কোথাও একটা চলে যাবেন, ধরেন আপনি নামাজে যেতে পারেন, বা আপনি কোনো একটা কাজে যেতে পারেন, বা আপনি ধরেন যে কোনো কিছু করতে পারেন, বা খেতে পারেন, বা বাথরুমে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি স্লিপে দিলে মূলত আপনার যে কাজ আপনি চলমান ছিলেন ওই কাজে আপনি আবার ফেরত আসতে পারবেন। আবার শাটডাউনে যখন আপনি ক্লিক করবেন তার মানে আপনার কম্পিউটারটা শাটডাউন, মানে একদম আপনি পুরো সবকিছু ক্লোজ করে দিলেন, বুঝতে পারছেন? শাটডাউনে দিলে আপনার কম্পিউটার সম্পূর্ণ ক্লোজ হয়ে গেল। এবং আমরা মূলত সবসময় শাটডাউন দেওয়ার চেষ্টা করব, সবসময় স্লিপ করবেন না, স্লিপ করলে আপনার কম্পিউটার ভারী হয়ে যাবে। আপনি কাজ শেষে সবসময় শাটডাউন করবেন, সব ক্লোজ করে দিয়ে শাটডাউন করবেন, দেন রিস্টার্ট, যখন আপনার প্রয়োজন হবে রিস্টার্ট করার আপনি রিস্টার্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এই সংক্ষিপ্ত বিষয়টি বুঝলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে আমি আমার স্টোরেজ দেখতে পাচ্ছি, আমার সি ড্রাইভ, আমার কোন ফাইলে কতটুকু আছে। দেখেন আমার কোন ফাইলে কতটুকু কি আছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু এটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি দেখেন এখান থেকে আমরা ডেস্কটপ ফাইল দেখতে পাচ্ছি, আমরা ডকুমেন্ট ফাইল দেখতে পাচ্ছি, আমরা ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছি। এখন মূলত এইভাবে মূলত আপনি আপনার মতো করে ফাইল দেখতে পারবেন। এখন এই ফাইলটার বিষয়ে আপনারা আশা করি জানেন, এটা আসলে একদম বেসিক, এই বিষয়গুলো আপনাদের বোঝাইতে হবে না। আচ্ছা, আরেকটি যেটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় সেটি হচ্ছে দিস পিসিতে আসার পর লোকাল ড্রাইভ থেকে কখনো কোনো বিষয় ডিলিট করবেন না। কোথা থেকে? লোকাল সি, মানে লোকাল ডিস্ক সি যেটা আছে সেটা থেকে কখনো কিছু ডিলিট করবেন না, কারণ আপনার কম্পিউটারটা মূলত রান হয় লোকাল ডিস্ক সি দিয়ে, বুঝতে পারছেন? মানে আপনার কম্পিউটারের যত সফটওয়্যার সবকিছুর ব্যাক এন্ডে যে বিষয়গুলা, যা আপনার সফটওয়্যারটা যে বিল্ড আপ করতে কিন্তু একটা কোডের প্রয়োজন হয়েছে, সেই কোড গুলো মূলত এই যে লোকাল ডিস্ক সি তে আছে। এগুলো ডিলিট করলে আপনার ওগুলাতে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখানে আপনি এসে কোনো ফাইল রাখবেনও না,
আপনি কোনো ফাইল ডিলিটও করবেন না লোকাল ডিস্ক সিতে, আপনি এটা রেখে দিবেন বিভিন্ন সফটওয়্যারের জন্য, বিভিন্ন আপনার কাজের জন্য এটা রেখে রেখে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ক্লোজ করে দিচ্ছি। এখন মূলত আমরা ডিরেক্টলি আমাদের একটা ক্রোমে যাব। এখন যারা একদম নতুন ল্যাপটপ ওপেন করবেন বা কম্পিউটার ওপেন করবেন তাদের ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারটা পাবেন না। এখন আপনাদের প্রশ্ন, ভাই আমি ক্রোম ব্রাউজার কিভাবে নামাবো? প্রশ্ন না? আচ্ছা, এখানে কার এই প্রশ্নটা আছে? হ্যান্ড রাইজ করেন তো, যারা এখনো পর্যন্ত করতে পারেননি। যারা একদম নতুন, মানে ল্যাপটপ কম্পিউটার নতুন নিছেন। শুনতে পেলাম না। আপনার নেটওয়ার্কে আবার প্রবলেম দিচ্ছে, কথা শোনা যাচ্ছে। আপনি ইয়া করেন, মেসেজ লিখেন, আপনি মেসেজে লিখেন, আপনি লেখেন, তাই ভালো হবে। আর বাকি যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো প্রশ্ন আছে এই বিষয়ে, যে ক্রোম ব্রাউজার কিভাবে নামাতে হয়? কারো প্রশ্ন আছে? একদম নতুন, যেমন ইশাক ভাই, ইনি আছেন, ইনি কিন্তু আহ নতুন নিয়ে আছেন, ইনি কম্পিউটার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। কিন্তু যারা নতুন তারা মূলত এই জিনিসটাতে হয়তো বা হ্যাসেল পোহাতে পারেন। আমি তবু দেখাচ্ছি আপনাকে। এখন আপনি আসার পর মূলত আপনার ক্রোম দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। মানে আপনি যে কাজটা করবেন এই কাজটা কিন্তু আপনাকে ক্রোম দিয়ে করতে হবে, বাকি যত কাজ আছে। আচ্ছা, নেটওয়ার্ক ভালো না। জি, আপনার নেটওয়ার্ক ভালো না এখানে। অসুবিধা নেই, আপনি রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবেন। নেটওয়ার্ক যদি সমস্যা হয় রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবেন। তো মূলত আমরা এখন ডাউনলোড করবো কিভাবে, আমরা এই বিষয়টা জেনে নিই। এখানে দেখেন, আমরা আমাদের কম্পিউটারে আর কিছু পাই বা না পাই, আমরা কিন্তু এখানে মাইক্রোসফট ইগ নামক একটা অপশন আমরা পেয়েই যাব। আমরা সকলেই কিন্তু এই অপশনটা পাবো। মানে আমাদের যে অ্যাকাউন্টটা থাকবে, মানে সরি, আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ থাকবে, আমরা যখন নতুন কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করব, আমরা আর কিছু পাই বা না পাই, আমরা মাইক্রোসফট ইগ নামক একটা কি পাবো, একটা সফটওয়্যার পাবো। এই সফটওয়্যারটাতে মূলত যাব। যাওয়ার পর আপনি সার্চে গিয়ে আপনি লিখবেন ক্রোম, ক্রোম ডাউনলোড। দেখেন ক্রোম ডাউনলোড, আমি ক্রোম ডাউনলোড, দেখেন ক্রোম ডাউনলোড, আমি ক্রোম ডাউনলোডে সার্চ করলাম। দেখেন এখানে মূলত আমি যখন ক্রোম ডাউনলোডে সার্চ করলাম, ডাউনলোড অ্যান্ড ইনস্টল ক্রোম, ক্রোম গুগল ক্রোম, এখানে গেলাম। এখান থেকে দেখেন আমরা চাইলে এখান থেকে গুগল আমরা ক্রোমটা ডাউনলোড করতে পারি। আমি উপরের দিকে গেলাম, তো গুগল ক্রোম ডাউনলোড ফার্স্ট, ওকে, নিচের দিকে গেলাম। এখন আমরা ডাউনলোড করতে পারবো, কিন্তু এই যে দেখেন ডাউনলোড ক্রোম। এখান থেকে আপনি মূলত কি করতে পারবেন, মাইক্রোসফট ইগ থেকে আপনি ডাউনলোড প্রথমে করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। আশা করি ইনস্টলটা আপনাকে দেখাইতে হবে না, আপনি ডাউনলোড করার পর ইনস্টল করবেন। কোথা থেকে? মাইক্রোসফট ইগ থেকে, যারা মূলত জানেন না। ক্লোজ করে দিলাম। এখন মূলত আমরা ক্রোমের দিকে যাচ্ছি, ক্রোমের ভিতরে যাচ্ছি। আমি ক্রোমের ভিতরে যাচ্ছি, এই যে এখানে গেলাম, আমার আমার ইয়াতে গেলাম। আচ্ছা, আমি এখানে গেলাম। দেখেন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা হিউজ পরিমাণ অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, আমাদের আরেকটি বিষয় জানা প্রয়োজন আছে। আমি আপনাদের হ্যান্ড রাইজ বিষয় অনেকেই জানেন না, আমি আগে এই জিনিসটা দেখানোর পর আমরা পরবর্তীতে যাচ্ছি। ওকে, আমি এটা আগে কপি করে নিই। ওকে, আপনাদের বোঝানোর জন্য আমি এটা স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নিলাম, তাহলে সুবিধা হবে। এখন মনে হয় দেখা যাচ্ছে আমাকে, এখন মনে হয় আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি এখন মূলত আমার যে এটা আছে, আমি মূলত এখন এটা ওপেন করে নিলাম। দেখেন দেখা যাচ্ছে না স্ক্রিনশটটা? স্ক্রিনশট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, ওকে। এখন দেখেন এখানে আপনারা যারা যারা পিসি, ল্যাপটপ, মোবাইল, যে যেখান থেকে আসেন না কেন, প্রত্যেকেই মূলত এই যে মিউট নামক অপশনটা, এই যে ভিডিও নামক অপশনটা, হ্যাঁ, এই যে আপনার মনে করেন যে আপনার এই যে পার্টিসিপেন্ট নামক অপশনটা, পার্টিসিপেন্ট, হ্যাঁ, এখানে দেখেন চ্যাট নামক যে একটা অপশন, রিয়াক্ট নামক একটা অপশন, এই যে আপনার শেয়ার নামক একটা অপশন, এই যে হোস্ট, হোস্ট টুলস বা এআই কম্পিটিশন, এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনাদের এখানে আছে। তো এখন মূলত আপনাদের প্রশ্ন যে ভাই কোনটা দিয়ে কি কাজ করে? এই যে মিউট নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রেস করার মাধ্যমে মূলত আপনি মিউট আনমিউট, মানে কথা বলা এবং কথা বলা বন্ধ হতে পারেন। এখন মূলত আপনি কখন কথা বলতে পারবেন, কখন পারবেন না, এই যে দেখেন আমার এটা কিন্তু এখন ফাঁকা অবস্থা আছে, তার মানে আমি কথা বলতে পারতেছি। যখন মূলত আমি এখানে এই যে এমন দেখতে পাবো, এই যে একটা দাড়ি, মানে আমাদের মাইকের উপর একটা দাড়ি থাকবে, তখন বুঝবো যে আমরা এখন কথা বলতে পারবো না। আপনি ওখানে ক্লিক করার মাধ্যমে যদি আনমিউট হয়ে যান তাহলে কথা বলতে পারবেন। ভিডিও থেকে আপনি ভিডিওতে প্রেস করলে মূলত ভিডিও আপনার ওপেন হবে, অথবা ভিডিও কি হবে, বন্ধ হবে। আপনি সেটাও পাবেন, এই যে এরকম একটা ক্লোজ নামক একটা অপশন থাকবে। আচ্ছা, পার্টিসিপেন্ট থেকে
কে কে যুক্ত করেছে, তার নাম কি, সে মানে তার পুরো ডিটেলস আপনি পার্টিসিপেন্ট থেকে দেখতে পারবেন। চ্যাট থেকে আমি যদি বলি চ্যাটে লিখেন কিছু একটা, আপনি এখানে প্রেস করার মাধ্যমে, সেটা ফোন থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, বা যেটা থেকেই হোক না কেন, আপনি চ্যাটে ক্লিক করার পর আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। রিয়াক্ট থেকে মূলত আপনি রিয়াক্টে প্রেস করার পর একটা অপশন পাবেন হ্যান্ড রাইজ বা রাইজ হ্যান্ড। এই রাইজ হ্যান্ডে ক্লিক করলে মূলত আমি কি করব, আপনাকে দেখতে পাবো, আপনাকে সামনে দেখতে পাবো, এবং আমি বুঝতে পারবো আপনি কিছু একটা বলতে চাচ্ছেন। শেয়ার থেকে আপনাকে যদি আমি বলি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে মূলত আপনার স্ক্রিনটা আমি দেখতে পাবো। দেন বাকি যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমাদের কি নেই, প্রয়োজন নেই। আমি আশা করি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। বুঝতে পারছেন না? জুমের বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জুম কিভাবে কি করতে হবে, জুম, এই যে আপনাদের অনেকেরই কিন্তু এখানে প্রশ্ন থাকে জুম সম্পর্কে। হ্যালো ভাইয়া, জি বলেন, শুনতে ভাই আমি পাচ্ছেন? তো হ্যান্ড রাইজ করি নাই। জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। না না, আপনাকে না, আমি সবাইকে আনমিউট করছি, সকলে আনমিউট হতে পারবেন। সকলে আনমিউট ও হয়ে আচ্ছা। আমাকে বলেন যে আসলে বুঝতে পারছেন কিনা, মানে আমাদের যে জুমের বিষয়টা যেটা ছিল, কোনো আর অন্য কোনো তথ্য জানার আছে কিনা জুম সম্পর্কে? না ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি ভাইয়া। না, জানার নাই। ওকে, জানার নেই। হ্যান্ড রাইজ করতে পারবেন না সবাই? পারবো স্যার। জি ভাইয়া। ভাই আমার একটা বিষয় জানার ছিল। আচ্ছা, আলমগীর ভাই আপনি বলবেন? জি, ওই মানে এটা ক্লাস রিলেটেড কিনা তা জানি না, তবে একটু ভাই জানতে চাচ্ছি, মোবাইল থেকে কোনো কিছু মানে আমার ল্যাপটপে কিভাবে নিব, কোনো পিকচার বা ভিডিও মোবাইল থেকে? হুম, মানে মোবাইল থেকে পিকচার বা ভিডিও কি? ভিডিও বা পিকচার কোনো অ্যাপস মানে আমার ল্যাপটপে কিভাবে নিব? অ্যাপস দেওয়া যাবে না, ভিডিও পিকচার আপনি দিতে পারবেন, কিন্তু হ্যাঁ মোবাইলের হ্যাঁ, ভিডিও। মোবাইলের যে অ্যাপস সেটা মূলত ল্যাপটপ উইন্ডোজে সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা, ওই ভিডিও বা পিকচার এগুলি নিব। এই কিভাবে দিবেন তাই তো? জি জি। আপনি আপনার যে মোবাইলের যে একটা পিন আছে, কর্ড আছে না, মোবাইলের একটা কর্ড থাকে না, চার্জার কেবল। জি, চার্জার কেবল। চার্জার কেবলটা মূলত আপনার কম্পিউটারের যে যদি আপনার মানে ল্যাপটপ হয়ে থাকে, আপনি চার্জার ল্যাপটপ। কেবলের মতো একটা মূলত পিন পাবেন। ওই পিনে আপনি প্রথমে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে আপনি কর্ডটা লাগাই দিবেন, লাগাই দেওয়ার পর দেখবেন ওইখানে একটা অপশন চলে আসবে, মানে পপ আপ একটা মেসেজ চলে আসবে যে ফাইল আচ্ছা। ট্রান্সফার। ফাইল ট্রান্সফারে জি। যখন আপনি ক্লিক করে দিবেন, তখন মূলত আপনার ফাইলটা মানে অটোমেটিকলি কি হবে, আপনি ল্যাপটপে দেখতে পাবেন। কিন্তু ওইটা স্থায়ীভাবে থাকবে না। স্থায়ীভাবে রাখার জন্য ল্যাপটপে আপনি দেখবেন, দেখার পর ওইখান থেকে কপি করে আপনার ল্যাপটপে রেখে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, জি। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তাহলে আপনাদের জুম সম্পর্কে আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আমি আবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, জুম সম্পর্কে কোনো প্রশ্ন নেই আশা করি। এখন আমরা অ্যাডভান্সের বিষয়ে যাব। মানে আমাদের ক্রোমের ভিতরে অনেকগুলো কাজ থাকে, যে বিষয়গুলো মূলত আমাদের জানা অতীব জরুরি। আচ্ছা, এখানে আমি আসার পর আমি এসে দেখতেছি এখানে অনেকগুলা ফাইল, এই যে এইদিকে অনেকগুলো বিষয়, এই যে এইখানে অনেকগুলো বিষয়, দেন অনেকগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন মূলত কোন জিনিসটা কি কাজ করে আমাদের জানা প্রয়োজন আছে না? এই যে এখানে যে আমি এগুলা শর্টকাটে রেখে দিছি, এগুলা কিভাবে রাখলাম, এইখানে এগুলা কিভাবে রাখবেন, এই প্রত্যেকটা বিষয় আপনাদের কিন্তু জানার দরকার আছে। তো এখন আমি মূলত আপনাকে দেখাবো কিভাবে এগুলা করবেন। আচ্ছা, আমি আমাদের যে প্রতিষ্ঠানের যে মেইল আছে সেখানে যাচ্ছি। এটাতে খুব একটা নাই, এইখান থেকে দেখাইলে সুবিধা হবে। ওকে, এখানে দেখেন, এখানে মূলত আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে এগুলা হচ্ছে সবগুলোই শর্টকাট। কেবল ছাড়া অপশন আছে, কেবল ছাড়া অপশন আছে, কিন্তু কেবলটা হচ্ছে মোস্টলি পপুলার, এবং কেবলটা দিয়ে খুব সহজেই ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে কেবল দিয়ে আমরা করব। আরেকটা ওয়ে আছে, সেভাবে করলে মূলত অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আমরা কেবল দিয়ে করলাম, অনেক সহজে আমরা করতে পারতেছি, খুব দ্রুত আমাদের ফাইল ট্রান্সফার হয়ে যাবে। ওকে, আমরা অন্যদিকে যাচ্ছি না। ওকে, ঠিক আছে। এখন দেখেন, এখানে আসার পর আপনাদের ক্রমটা মূলত আপনি কি পাবেন, একদম ফাঁকা পাবেন। এই যে এখানে আমরা অনেকগুলো, আমি টিক মার্ক করেই দেখাই, হয়তো বা বুঝবেন না। এই যে এখানে দেখেন অনেকগুলো আমরা বিষয় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো মূলত আপনার এখানে থাকবে না। কেন থাকবে না? আপনি আজ এ নিউ, আপনি কখনো ব্যবহার করেননি, আপনি এগুলো সেভ করে রাখেননি, সেজন্য মূলত থাকবে না। এখন এইগুলা রাখার কারণ কি, এগুলো আমাদের কি উপকারে আসে? ধরেন আপনার কম্পিউটার ওপেন করার পর প্রতিনিয়ত ক্যানভাতে যেতে হয়, যেতে হয় না? কথার কথা, ধরেন আপনার কোনো একটা ফাইলে কিন্তু যেতে হয়। প্রতিনিয়ত ওপেন করার পর আপনি হয় ফেসবুকে যান, নতুবা আপনি ক্যানভাতে যান, নতুবা আপনি ইউটিউবে যান,
নতুবা আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, তো যে কোনো ভাবে তো আপনি তো ল্যাপটপ ওপেন করে ল্যাপটপটা দেখেন না, কোনো না কোথাও তো যান, কোথাও না কোথাও তো আপনি প্রেস করেন, ক্লিক করেন, সার্চ করেন। তো এই জিনিসটা সহজ করার লক্ষ্যে আমরা এখানে আমাদের কি করতে পারি, আমরা এখানে বুকমার্ক করে রাখতে পারি। ধরেন আমার প্রত্যেকদিন কম্পিউটার ওপেন করলে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি ইউটিউবে না গেলে আমার হবেই না। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার ফেসবুকে না গেলে আমার কাজ হবে না। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাকে ফাইবার প্রোফাইল সবসময় সামনে রাখতে হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার আপওয়ার্ক প্রোফাইল সামনে রাখতে হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার আহ, ধরেন লিঙ্কডইন প্রোফাইল সামনে রাখতে হবে, হবে না? আপনি ফ্রিল্যান্সার না হলে আপনার কোনো না কোনো জিনিস আপনার রেগুলার আপনি সার্চ করেন। তো এখানে আপনি আসার পর প্রতিদিন সার্চ করলে আপনার কিন্তু আসলে সার্চ করতে করতে আপনার মিনিমাম একটা সময় চলে যাবে, আপনার বিরক্তও লাগতে পারে। কিন্তু আপনি যদি এখানে বুকমার্ক করে রাখেন, তাহলে মূলত আপনি আসলেন, ক্লিক করলেন, চলে গেলেন, আপনাকে কষ্ট করে আর কিন্তু কিছু করা লাগলো না। ধরেন ফাইবারে আপনার এক্সাক্ট কোনো একটা ফাইল আপনি মূলত দেখতে চাচ্ছেন, ফাইবারে এক্সাক্ট কোনো একটা ফাইল আপনি যেতে চাচ্ছেন, সব সময় যান। এখন আপনাকে ফাইবারে যেতে হবে, দেন ওই ফাইলের জন্য আবার আবেদন করতে হবে, যেতে হবে, 2-3টা ক্লিক করার পর মূলত যেতে হবে। কিন্তু ওইটাতে গিয়ে আপনি যদি এরকম একটা বুকমার্ক শর্টকাট করে রাখেন, তাহলে আপনি ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে আসার জন্য আমাকে সার্চ করা লাগতো না। এই যে আমি যে গুগল ট্রান্সলেটে আসলাম, আমাকে সার্চ করা লাগতো গুগল ট্রান্সলেট, তারপরে আমাকে ক্লিক করতে হইতো, তারপরে না আমি এই অপশনটা পাইতাম। কিন্তু দেখেন আমি কি করলাম, আসলাম, এসে আমার এখানে শর্টকাট আমি প্রেস করে দিলাম, আমার এটা চলে আসলো। আমি ইউটিউবে গেলাম, প্রেস করে দিলাম, আমার দেখেন ইউটিউব চলে আসলো। আমাকে সার্চ করতে হলো না যে ইউটিউব, ওরা অটোমেটিকলি ইউটিউব নিয়ে নিছে, কারণ আমি ইউটিউব সার্চ করছিলাম, আমি ইতিমধ্যে সার্চ করছি, বিধায় আমার এখানে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরো অনেকগুলো বিষয় থাকে। ক্লাসের সময় কল দিচ্ছে কে? আচ্ছা, যাই হোক, ক্লাসের পর কথা বলবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমাদের শর্টকাট, আমাদের এটা দরকার হবে, আমরা এখন যাব। আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই। এখানে দেখেন এই যে শর্টকাটটা মূলত কিভাবে করবেন। আপনার অনেক সময় না, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কাজ শুরু করার পর এই কাজগুলো আপনাকে করতেই হবে। কি করতে হবে? আপনাকে এখানে বুকমার্ক করে রাখতে হবে, আপনাকে নিচে শর্টকাট করে রাখতে হবে, এবং আপনাকে এই যে এইখানে, এমনকি এই যে এইখানে এইখানে আপনাকে শর্টকাট করে ফাইল রাখতে হবে। তো রাখতে হবে যেহেতু, সেহেতু আমাদের এগুলো শিখতে হবে। এগুলো যদি আমরা এখন না শিখি, তাহলে আমরা কি অ্যাডভান্সে গিয়ে শিখবো? অ্যাডভান্সে গিয়ে তো আপনি তখন কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাদের যদি রেগুলার নির্দিষ্ট কয়েকটা সাইডে যেতে হয়, তাহলে সেগুলো আমাদের সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার জন্য আপনি পাবেন মূলত, দেখেন আপনি কিভাবে পাবেন। আমি এখান থেকে আমার 3 ডট, দেখেন এখান থেকে আপনি অপশন পাবেন একটা, 3 ডট নামক একটা আইকন পাবেন, দেখেন 3 ডট একদম কি ডান দিকে একটা অপশন পাবেন, 3 ডট। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকোনি কি লিখছে এটা, ইনকোগনিটো উইন্ডোজ, হ্যাঁ, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, মানে আমার যে নামটা সেটা দেখাচ্ছে, পাসওয়ার্ড, হিস্টোরি, ডাউনলোড, বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুকমার্ক অ্যান্ড লিস্ট। এই বুকমার্ক অ্যান্ড লিস্টে যাওয়ার পর আমি যদি নিচের দিকে দেই শো অল বুকমার্কস, শো অল বুকমার্ক অথবা হাইড বুকমার্ক বার, আমার এখানে হাইড আছে, আমি এটা হাইড করে দিয়ে আপনাদের বুঝাই। আমি এটা হাইড করে দিয়ে আপনাকে বুঝাই। আমি শো বুকমার্ক বার, আচ্ছা এখানে হাইড হবে না, আমি হাইডে প্রেস করলাম, ধরে নেন যে এটা হাইড হয়ে গেছে, হাইড বুকমার্ক বার হচ্ছে, ধরে নিলাম। আপনাদের এখানে কি দেখবেন, আপনাদের এখানে মূলত আপনি এখানে এই একটা জিনিসও দেখতে পাবেন না। আপনি কি পাবেন, কি রকম পাবেন, এই যে এরকম ফাঁকা জায়গা পাবেন। আপনাকে এই ফাঁকা জায়গাগুলো তো আপনাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলো আপনাকে মূলত লিস্ট করে রাখতে হবে। লিস্ট করে রাখার জন্য কি করবেন, আপনি লিস্ট করে কিন্তু আগে রাখতে পারবেন না, আপনি এসে যে দিলেন তা কিন্তু হবে না। আপনাকে আগে সর্বপ্রথম এটা লিস্ট করার জন্য এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর মূলত 3 ডটে ক্লিক করার পর মূলত আপনাকে কি করতে হবে, এখানে বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখান থেকে শো বুকমার্ক বার কি করতে হবে, আপনার 3 ডটে ক্লিক করার পর শো বুকমার্ক বার এখানে প্রেস করে মূলত আপনি কি করতে পারবেন, আপনার বুকমার্ক বারটা আপনি শো করতে পারবেন। এটা না প্রেস করা পর্যন্ত আপনি কোনো কিছু সেভ করে রাখতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই প্রেস করে রাখতে হবে। এটা না প্রেস করা পর্যন্ত আপনি পারবেন না, অতএব আপনি এটা প্রেস করবেন। পরবর্তী কাজগুলো আমরা দেখতেছি, দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট, একজন আমাদের ক্লাসে যুক্ত হবে, আমি তাকে যুক্ত করে দিচ্ছি। আমি লিঙ্ক পাঠিয়ে দিলে তাহলে সুবিধা হবে। জাস্ট 1 মিনিট, 1 মিনিট সময় দিবেন। ওকে,
ঠিক আছে, আমরা আবার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, সরি। আচ্ছা, তাহলে আমাদের বুকমার্ক সম্পর্কে আমরা জানলাম যে আসলে বুকমার্কটা আমাদের কিভাবে নিয়ে আসতে হবে। বুকমার্ক বিষয়টা নিয়ে আসার জন্য আমরা কি করলাম, থ্রি ডটে প্রেস করার পর শো বুকমার্ক, বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখান থেকে হাইড বুকমার্ক বা শো বুকমার্কে ক্লিক করলে মূলত আমার বুকমার্কটা এই যে এইখানে শো হয়ে যায়। এইটাতে প্রেস না করা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। এখন আপনার ধরেন নিত্য নতুন দিন আপনার ফাইবার দরকার, আমি বলতেছি ফাইবার, বাট আপনার যেটা দরকার আপনি সেটা সার্চ দিবেন। আমি দিলাম ফাইবার, ফাইবার দিলাম, ধরেন ফাইবার, কথার কথা আমি মার্কেট প্লেস দিয়ে বোঝাচ্ছি। ফাইবারে গেলাম, যাওয়ার পর দেখেন এই ওয়েবসাইটে আপনার সবসময় যাওয়া দরকার, কিন্তু আপনি এসে বারবার সার্চ করে আপনাকে যেতে হবে, এটা আসলে অনেক হ্যাসেল পোহাতে হয়। সেক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে যেতে পারি, এই যে ফাইবার লেখাটা যে উপরে দেখেন একটা ইউআরএল দেখতে পাচ্ছি, এই ইউআরএল আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কি হলো, আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল না? ডাবল ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি এখানে ধরি, মানে সিলেক্ট হতে হবে আগে, সিলেক্ট হওয়ার পর আপনাকে এটা ধরে একদম এটা আপনাকে মাউসের লেফট বাটন, মাউসের একদম লেফট বাটন প্রেস করে ধরবেন। প্রেস করে ধরে আপনি নিচের দিকে টানবেন, মানে এর কানটা ধরে টেনে একদম আপনি যেখানে রাখতে চান, আপনি বুকমার্কের সামনে রাখবেন, পিছনে রাখবেন, না কোথায় রাখবেন আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেখেন আমি টানছি, একটা আমরা আইকন দেখতে পাচ্ছি না, দেখেন তো নড়তেছে না? দেখেন একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে এইখানে দেখেন ফাইবার ফ্রিল্যান্স পর্যন্ত দেখতে পাচ্ছি, বাকি এস পর্যন্ত আর দেখা যাচ্ছে না, যাচ্ছে না? তো এই আপনি যেটা ধরলেন ওইটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমি এখনো ধরে আছি বিধায় আমি নড়াইতে পারতেছি, আমি যেদিকে ইচ্ছে ঘুরাইতে পারতেছি। এখন আমি তো চাচ্ছি এইখানে থাকবে, এই যে এই জায়গায় আমি এটা রেখে দিলাম, দেখেন এটা অ্যাড হয়ে গেল না? আপনারা পারবেন না অ্যাড করতে বুকমার্ক? এখন এটার উপকার আপনি আশা করি ইতিমধ্যে বুঝতে পারছেন। আপনার ক্ষেত্রে এটা লাগবে, অতীব জরুরি, আপনার এটা লাগবেই। আপনারা যদি বলেন ভাই লাগবে না, তাহলে আপনি পরবর্তীতে বুঝবেন যখন আপনি ক্লাসে যাবেন। আপনি এটা সেভ করে, এগুলা সেভ করে না রাখলে আপনার সময় অনেক বেশি ক্ষতি হবে। আপনি মানে বিরক্ত হবেন প্রতিদিন এক কাজ করতে করতে। আপনাকে কি করতে হবে, সবসময় যদি আপনি এটা সেভ করে রাখেন, দেখেন আমার হুট করে চ্যাট জিপিটিতে যাওয়ার দরকার, আমি দেখেন চ্যাট জিপিটি আমার সেভ করা, আমি ক্লিক করলেই চলে যাবো, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে সার্চ করতে হবে, দেন চ্যাট জিপিটি খুঁজে বের করে আপনাকে ক্লিক করতে হবে। আমার মনে করেন ইউটিউবে যাওয়া দরকার, আমি যে ইউটিউব আছে আমি ক্লিক করার সঙ্গে চলে যাবো, বাট আপনি পাবেন না, কারণ আপনি শর্টকাট করেন নাই। আপনাকে এই শর্টকাট কি করতে হবে, করে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে বুঝলাম যে আমরা ওয়েবসাইট শর্টকাট করে রাখতে পারি। আমরা ওয়েবসাইট বুকমার্ক, বুকমার্ক মানে বুঝেন তো, বুক মানে কি, একটা জিনিস আবদ্ধ করে রাখা। বুক মানে একটা বুক মানে বই, আর একটা বুক মানে কিন্তু মানে বুকিং করা বা একটা জিনিস নির্দিষ্ট করে রাখা, নিজের করে রাখা, এটা হচ্ছে বুক। এবং মার্ক মানে জানেই তো, মার্ক মানে কোনো কিছুকে একদম মানে একদম নির্ধারিত করা। তার মানে বুকমার্ক মানে আমরা বুঝলাম আমরা নিজে কোনো জিনিসকে আমরা নির্ধারিত করতে পারি। তো বুকমার্ক আমরা মূলত কি কি করতে পারি, আমি এখান থেকে ফাইবার করলাম, বাট আপনি চাইলে এই যে এই জায়গায় দেখেন আমাদের নির্দিষ্ট কিন্তু কয়েকটা ওয়েবসাইট হলে আমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে, আমরা কিন্তু আর এখানে কিছু করতে পারবো না। তো এটা করার জন্য আরো যদি আমরা চাই যে এখানে আরো অনেক কিছু আমরা অ্যাড করব, ধরেন আমার এখানে এই পর্যন্ত চলে আসছে, একদম এই পর্যন্ত, এখন আমি চাচ্ছি আরো অনেক কিছু অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, বাট আপনাকে সাইট থেকে দেখে নিতে হবে। তো আপনি এখানে ফোল্ডার আকারে করতে পারেন। ফোল্ডার আকারে কিভাবে করবেন, ফোল্ডার মানে আপনারা বোঝেন একের ভিতর সবকিছু, মানে ফোল্ডারের ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন। এখন আপনি এখানে ফোল্ডার কিভাবে তৈরি করবেন, বুকমার্কে আসবেন, ফাঁকা জায়গায় আসবেন, এসে রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে অ্যাড পেজ, আর একটা অপশন আছে কি, আরেকটা অপশন কি, অ্যাড ফোল্ডার, তাই না? অ্যাড ফোল্ডার নাম মানে বুঝতেছেন, ফোল্ডারে কি শুধু একটা জিনিস রাখা যায় নাকি অনেক কিছু রাখা যায়, বলেন তো? যারা যারা ক্যামেরা আছেন অঙ্গভঙ্গিতে বলেন, ফোল্ডারে কি একটা জিনিস রাখা যায় নাকি অসংখ্য জিনিস রাখা যায়? অসংখ্য জিনিস কিন্তু রাখা যায় ফোল্ডারে, একটা জিনিস কিন্তু না। আপনি বুকমার্ক যদি আলাদা আলাদা করেন তাহলে মানে তার মানে আপনি একটা একটা করে রাখবেন। বাট আমি যদি এখন এখানে রাইট বাটন প্রেস করার পর অ্যাড ফোল্ডার করি, এখন আমার কাছে ফোল্ডার চাচ্ছে। ধরেন আপনার আপনার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরেন 10টা, কয়টা অ্যাকাউন্ট, আপনার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরেন 10টা। এখন আপনার রেগুলার আপনার সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ভিজিট করতে হয়, বা আপনার মূলত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন যেতে হয়। এখন প্রত্যেক দিন যেতে হলে আপনাকে আলাদা আলাদা করে নামটা মনে রাখতে হচ্ছে, দেন সার্চ করতে হচ্ছে টুইটার, আপওয়ার্ক, লিঙ্কডইন, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন কিন্তু নাম নাম আছে না, আপনাকে বিভিন্নবার সার্চ করতে হবে, যেতে হবে, মেলা কিন্তু ভেজাল ভাই।
আপনি এখানে যদি এখন এখানে আমি ফোল্ডার করলাম, আমি ফোল্ডারের নাম দিলাম মাই সোশ্যাল মিডিয়া। কি দিলাম? মাই সোশ্যাল মিডিয়া দিয়ে সেভ করলাম। এই যে দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে না, এই যে ফোল্ডারের আইকন কিন্তু চলে আসছে। এখন এখানে যদি আমি ক্লিক করি দেখেন ইমটি আসতেছে। আমি এই ফোল্ডারের মধ্যে আমার সকল সোশ্যাল মিডিয়ার যে আমরা পেজগুলো পাবো, মানে আমাদের পেজগুলো, ওগুলো আমরা লিংক করে এসে এখানে রেখে দিব। পারবেন না? উপকার কি হবে আমি দেখাই। এই যে ইউটিউব, আমি এটা কপি করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, আমি আমার ফোল্ডারে রাখলাম। এই যে আমি এখানে ফাইবারে গেলাম, ফাইবার, আমি এখানে ডাবল ক্লিক করলাম, সরি ফাইবারে যাওয়ার পর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর সিলেক্ট হইলো, আমি আমার ফোল্ডারে রাখলাম। আমি ধরেন লিঙ্কডিনে গেলাম, লিঙ্কডিন, লিঙ্কডিনে গেলাম, আমি আমার এই লিঙ্কডিন প্রোফাইলটা কপি করলাম, এখানে এসে রেখে দিলাম। আচ্ছা দেখেন তো, একটু আগে আমরা যে কাজটা করলাম সেখানে শুধু একটা করতে পারছি, এখানে আমরা কয়টা করলাম? কয়টা 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 বলেন? তিনটা, তাই না? শুধু কি তিনটা? আপনি কি শুধু তিনটা করতে পারবেন? আপনি এখানে আনলিমিটেড, আপনার 1000 দরকার হলে আপনি 1000 ফাইল এখানে রাখতে পারবেন। তার মানে এখানে আমাদের সুবিধা কি হবে দেখেন। আপনি এখন ধরেন আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু একটা শিডিউল থাকবে, আপনার কিন্তু একটা রুলস থাকবে, আপনার কিন্তু একটা মানে টার্গেট থাকবে, একটা রোড ম্যাপ থাকবে। রেগুলার আপনি কি করবেন, রেগুলার কোথা থেকে কোথায় যাবেন, কোন কাজটা সম্পূর্ণ করবেন, রোড ম্যাপ আছে না? রোড ম্যাপ ছাড়া কেউ কখনো সাকসেস হতে পারে? অবশ্যই পারে না। রোড ম্যাপও দরকার আছে, রুলসেরও দরকার আছে, ডেডিকেশন, প্রত্যেকটি বিষয়ে ভাই থাকতে হবে। সেক্ষেত্রে আপনার রুলসটা মানে আপনাকে আপনার রোড ম্যাপটা সহজ করার জন্য আপনাকে সবকিছু কিন্তু সাজায় গোছায় রাখতে হবে। সাজায় গোছায় রাখার একটাই প্রক্রিয়া, আপনি এভাবে সাজায় গোছায় রাখলে কি হবে দেখেন, আপনার প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে মানে মাধুর্য ভাবে থাকবে। আপনি এক ক্লিকে সবগুলোতে যেতে পারবেন। এখন আপনার সোশ্যাল মিডিয়া 10টা, আপনার 10টা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা পোস্ট ধরেন, একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে আপনার প্রত্যেকটাতেই করতে হবে। আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট করলেন, আপনি চাচ্ছেন আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে করবেন, তো আপনাকে এক এক করে নাম ধরে ধরে ডেকে ডেকে ঢুকতে হবে। তো আপনি যদি এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো যুক্ত করে রাখেন, আপনি ধারাবাহিক ভাবে যেতে পারবেন। প্রথমে ইউটিউবে গেলেন, তারপরে আপনি ফাইবারে গেলেন, তারপরে আপনি লিঙ্কডিনে গেলেন, দেখেন ক্লিক করার সঙ্গে কিন্তু চলে যাইতেছে, যাইতেছে না? আমাকে কি কষ্ট করে এই মানে সার্চ করে যাইতে হচ্ছে? তার মানে আপনি দুইটা ওয়ে পাচ্ছেন, একটা হচ্ছে এইখানে লিস্ট করে রাখতে পারেন লাইন মানে সিরিয়ালি, অথবা ফোল্ডারে আপনি আপনার নির্দিষ্ট বিষয়গুলো আপনি রাখতে পারেন। এখন ফোল্ডার কোন কোন বিষয়গুলো করবেন? আপনার ফ্রিল্যান্সিং ধরেন আপনার প্রোফাইল আছে ধরেন 5টা, এখন আপনি এখানে ফ্রিল্যান্সিং প্রোফাইল নামক একটা ফোল্ডার করেন, ফোল্ডার করে এখানে রেখে দেন। আপনার ধরেন বায়ারকে মানে টার্গেট করার জন্য আপনি 5টা টুলস এর সঙ্গে পরিচিত, বায়ারকে টার্গেট করার জন্য আপনি 5টা আপনার সফটওয়্যারের সঙ্গে আপনার জানা আছে। এখন 5টা সফটওয়্যার মানে এমন নাম যে নামটা মনে রাখাটা অসম্ভব, এমন নাম আছে না সফটওয়্যারের? ওই নামগুলা তাহলে আপনি মনে রাখার জন্য কি আমাদের এটা হেল্প করবে না? আপনার ধরেন 5টা টুলস দিয়ে আপনি প্রতিদিন কাজ করবেন, এখন প্রতিদিন এসে মাথা মানে খাটায় আপনাকে সার্চ দিয়ে দিয়ে আনা কিন্তু অসম্ভব। আপনি এখানে যদি ফোল্ডার করে রেখে সেভ করে রাখেন আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করি বুকমার্ক সম্পর্কে আপনাকে আমি যথেষ্ট জ্ঞান দিতে পেরেছি, বুঝতে পেরেছেন আশা করি। ঠিক অনুরূপ আরেকটি কাজ, সেটা হচ্ছে অ্যাড শর্টকাট। অ্যাড শর্টকাটে ক্লিক করলে এখানে নাম এবং ইউআরএল, এখান থেকে আপনি প্রথম কাজটা করতে পারেন। প্রথমত আপনি যদি মানে শর্টকাটে কোনো কোথাও যেতে চান, সেই ওয়েবসাইটটার নাম দিবেন, ইউআরএল দিবেন, সেভ করবেন, এখানে আপনার অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। দেন এই বিষয়গুলো মূলত আমাদের প্রত্যেকেরই দরকার হবে আমাদের এই কাজের ক্ষেত্রে। এখন আরেকটি বিষয় আমাদের দরকার হয়, আমরা ধরেন আমাদের ক্রোমে দুই থেকে তিনটা মানে একের অধিক ব্রাউজার, মানে একের অধিক জিমেল লগ ইন করা। এখন আমি এটা কেটে দিলাম, এইখানে মূলত আমার একটা মাত্র জিমেইলে আমি লগ ইন করতে পারতেছি। বাট আমার দরকার প্রত্যেকটা জিমেল থেকে যেন আমি কি করতে পারি, যেতে পারি। আপনাদের দরকার হতে পারে না? এই যে আমি এখানে এখানে ক্রোম, এখানেও ক্রোম, এখানেও ক্রোম, এখানেও ক্রোম, প্রত্যেকটা ক্রোমে দেখেন লোগো আলাদা, তার মানে প্রত্যেকটা ক্রোমে কি আমার পিকচার আলাদা, তার মানে প্রত্যেকটা ক্রোমটাই আমাদের আলাদা আলাদা ভাগ করা, মানে এটা একটা জিমেল দিয়ে করা, এটা আলাদা জিমেল দিয়ে করা, এটা আলাদা জিমেল দিয়ে করা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কি থেকে করা, জিমেইল দিয়ে করা। তো এই জিমেইল দিয়ে করা আমি এই সামনের দিকে কিভাবে নিয়ে আসলাম? এই শর্টকাটটা করার জন্য আমি আবার আমার ইনস্টিটিউটের প্রোফাইলে গেলাম, এখানে আসার পর আমি মূলত কি করব, এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করতে পারি, অথবা আমি আমার আইকনে ক্লিক করব। মানে কোথায় ক্লিক করবো? এই যে আমার লোগোটা, এই যে উপরের দিকে দেখেন থ্রি ডটের পাশে আমার যে লোগোটা আছে,
থ্রি ডটের পাশে আমার লোগোটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 3 নাম্বার একটা অপশন পাবো, কাস্টমাইজ প্রোফাইল। কি অপশন পাবো? কাস্টমাইজ প্রোফাইল। এখানে আমি ক্লিক করলাম। কাস্টমাইজ প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আপনি এখানে আপনার ক্রোমের নামটা চেঞ্জ করতে পারবেন, আপনার ক্রোমের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ক্রোমের লোগোটা চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি সবচেয়ে বেশি যে আমাদের দরকার হয়, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, মানে আমাদের একটা শর্টকাট আমরা তৈরি করে রাখতে পারবো। এইটাতে যদি আমি প্রেস করে দেই, এটা কিন্তু আমার শর্টকাট করা ছিল না, প্রেস করে দেওয়ার পর আমি যদি ক্রস করে দেই, দেখেন তো আমার এটা শর্টকাট তৈরি হইলো না। কোথায় তৈরি হইলো? আমার কম্পিউটারের স্ক্রিনে। আমি কম্পিউটারে আসার পরই আমি আমার স্ক্রিনে দেখতে পাবো। আশা করি আপনাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। বুকমার্ক কি, ক্রোম শর্টকাট কি, এবং আপনার কিভাবে আপনি কম্পিউটার রান করবেন, প্রত্যেকটা বিষয় আমাদের আসলে বেসিক কম্পিউটারে সবচেয়ে বেশি আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয়, আমাদের যেভাবে যেতে হবে, আমরা এই বিষয়গুলো জানলাম। কোথাও যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? মাউসের লেফট বাটন ধরে আমাদের ডাবল ক্লিক করতে হবে, যেখানেই যাই না কেন। আমি যদি ইউটিউবে যাই তাও ডাবল ক্লিক, আমি যদি নিউ ট্যাবে যাই তাও ডাবল ক্লিক, আমি যদি চ্যাট জিপিটিতে যাই তাও ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে মূলত একবারে যে যায়, কিছু কিছু ক্ষেত্রে একটা ক্লিক করলে হবে, বাট আপনি মূলত একটা ক্লিক করলে অনেক সময় যাবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ডাবল ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের বেসিক কম্পিউটারে মূলত মানে ধারাবাহিকভাবে যে বিষয়টা, এখন জিমেলের একটা বিষয় দেখানো দরকার। জিমেল ক্রিয়েট করা কি আপনাদের দেখাইতে হবে? আপনারা একদম নতুন, যদিও বা নতুন, কিন্তু জিমেল ক্রিয়েট করা কি আপনাদের দেখাইতে হবে? এখানে দেখাইতে না হলেও কয়েকটা ইনফরমেশন আপনাদের জানতে হবে জিমেল সম্পর্কে, সঠিক নলেজ। এখন আপনারা জানেন যে জিমেল জিমেল মনে হয় শুধুমাত্র আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া তৈরির ক্ষেত্রে কাজে লাগে, বা আমি জিমেল এমনিতেই ব্যবহার করি, কিন্তু না, আপনার ফ্রিল্যান্সিং লাইফে জিমেলটাই হচ্ছে আপনার মেন বিষয়। আপনার ফোন নাম্বারও না ভাই, আপনার জিমেলটাই আপনার সম্পদ। সেটা আপনি পরবর্তীতে বুঝবেন। তার মানে আমাদের জিমেলটা যদি আমাদের সম্পদ হয়, তাহলে আমরা আমাদের সম্পদকে কি সেফ রাখি না? আমাদের সম্পদকে কি আমরা তালাবদ্ধ করি না? আমরা বিভিন্ন গার্ড দিয়ে আবদ্ধ করে রাখি না? আমরা ব্যাংকে রাখি না? আমরা কিন্তু আমাদের মতো করে এটা সেফটি রাখি। তো এই আমাদের সম্পদগুলোকে যে আমরা সেফটি রাখতেছি, ঠিক সেরকম জিমেলটা যেহেতু আমাদের সম্পদ। কেন জিমেলকে আমি সম্পদ বললাম? আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যত প্রোফাইল খুলবেন, সবগুলোই জিমেলের আন্ডারে। কি হবে? কোন আন্ডারে? সবগুলোই জিমেলের আন্ডারে, শুধু ফেসবুক বাদে। ফেসবুকটা আপনি চাইলে নাম্বার দিয়ে খুলতে পারেন, বাট বাকি যে প্রোফাইলগুলো আপনাকে জিমেল দিয়ে করতে হবে। নাম্বার যে লাগবে না তা না, নাম্বার লাগবে, বাট জিমেল দিয়ে আপনাকে সব করতে হবে। তার মানে আপনাকে কি করতে হবে? সবগুলা জিমেল দিয়ে করতে হবে। যেহেতু আমাদের, তার মানে আমরা বুঝলাম জিমেলটা আমাদের মেন সম্পদ। মেন সম্পদ না? জিমেল যদি আপনার কেউ হাতায় নেয়, আপনার কাছ থেকে যদি খুব সহজে হ্যাক করে নেয়, তাহলে আপনার সব সম্পদ পেয়ে গেল না? পাবে কি না মেহেদি ভাই? একটু কথা বলি তাহলে ভালো হবে। আমি একাই বকবক করতেছি, আপনারা না বললে ভালো লাগে না। ভাইয়া জি, বলেন। ভাই শুনতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আপনি কিছু জিজ্ঞেস করছিলেন। জিজ্ঞেস করলাম যে আমরা আমাদের যেহেতু জিমেলটা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমরা জিমেল দিয়ে করব, আমাদের ফ্রিল্যান্স জি ভাই। প্রোফাইল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। সেক্ষেত্রে জি আমাদের জিমেলটা যদি কেউ খুব সহজে হ্যাক করে, জি তাহলে কি আমাদের সবগুলো সম্পদ আমরা হারাই ফেললাম না? অবশ্যই ভাইয়া, অবশ্যই। হারাই ফেললাম। তার মানে আমাদের সম্পদটাকে বাঁচানোর জন্য আমাদের কি সম্পদটার ভিতরের অংশটাকে বাঁচাতে হবে, নাকি আগে যেটা গোড়া, যেটা মানে নিচের যে আপনার, আমরা শিপা বলি, আমাদের ভাষায় শিপা বলি, বা শিকড়, যদি শুদ্ধ জি বাংলায় বলেন শিকড়। শিকড় যদি মজবুত থাকে, তাহলে উপরটাকে খুব সহজে কেউ কিন্তু নাড়াতে পারে না বা ফেলে দিতে জি পারে না। তো আমাদের শিকড় হচ্ছে অব- আমাদের জিমেল। আমাদের জি বেসিকের মতো জিমেলটা আমাদের স্ট্রং করতে হবে না? এখন অবশ্যই ভাইয়া। ধরেন আপনি এমন একটা জিমেল দিয়ে কাজ করতেছেন, যে জিমেলের ডেট অফ বার্থ ভুল, মানে আপনার জিমেলটা আপনি খুলছেন ঠিকই, বাট মনে নাই যে সঠিক ডেট অফ বার্থ দিচ্ছেন নাকি ভুল দিচ্ছেন। তাহলে ওই জিমেল দিয়ে কি কাজ করাটা ঠিক হবে আপনার? না ভাইয়া, ওটা তো ভবিষ্যতে ভুলের সম্ভাবনা বেশি। হবে না। পাশাপাশি ধরেন আপনার নাম, এনআইডি কার্ডে নাম আছে মেহেদি রিজভি বা এমডি মেহেদি রিজভি, এখন আপনি জিমেল এসে দিচ্ছেন শুধু রিজভি, তাহলে আপনার কি জিমেলটা হইলো সঠিকভাবে? না। এখন কেন হইলো না? কেন আমাকে ভালোভাবে এটা করতে হবে? তা আমার পুরোনো জিমেল দিয়ে আমি কাজ করতে পারবো কিনা, আমি এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। কি রাখতে হবে জিমেলটাতে? মূলত আপনার যেহেতু জিমেলটা আপনার সম্পদ, সেক্ষেত্রে আপনার জিমেলটাকে সেফ রাখার জন্য সর্বপ্রথম জিমেলটা আপনার নাম, আপনার যে এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট যে অনুযায়ী আপনি কাজটা করবেন, সেইটার মূলত অনুরূপ একদম কপি যেভাবে আছে সেভাবে আপনি আপনার জিমেলে বসাবেন। নাম, ডেট অফ বার্থ যেভাবে আছে সেভাবে বসাবেন।
বাকি বিষয়গুলো যেভাবে আসে সেভাবে কিন্তু বসাই দিবেন। এখন আর যে বিষয়টা, এখন আপনাদের প্রশ্ন যে ভাই আমি তো জিমেল খুলছি অনেক আগে, ভুলভাল নাম দিয়ে খুলছি, আমার ঠিক জানা নাই কি দিয়ে খুলছি, বা ধরেন ভুল করেই খুলে ফেলছি, এখন আমি কি ওই জিমেল দিয়ে কাজ করতে পারবো না? ওই জিমেল দিয়ে কাজ করতে পারবেন, আপনাকে নতুন করে খুলতে হবে না। আমি নতুন জিমেল খোলা দেখাচ্ছি না। নতুন জিমেল যদি একান্ত আপনাদের খুলতে হয়, আপনারা পারবেন না, আমি জানি আপনারা পারবেন, কারণ জিমেল ছাড়া তো এখানে আসতে পারতেন না। আপনারা, আমি জানি পারবেন। সেক্ষেত্রে নতুন জিমেল যদি আপনাদের খুলতে হয়, অবশ্যই আপনাদের সঠিক নাম দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে খুলবেন। আচ্ছা, এখন আমাদের জিমেল সেফটির বিষয়টাতে আমি যাচ্ছি। ওকে, আমরা আমাদের জিমেলের সেফটি, আমি মূলত আমার কি করলাম, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমরা এখানে আমাকে বলতেছে ওয়েলকাম, আমি একটু সরাই দিব উপরে, এটা সরাই দিই। ওয়েলকাম এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমার যে জিমেলের নামটা বলতেছে। আপনার জিমেলের নাম যদি হয় মেহেদি রিজভী, তাহলে মেহেদি রিজভী বলবে। আপনার জিমেলের নাম যদি হয় আরিফ হোসেন, তাহলে আরিফ হোসেন বলবে। আপনার জিমেলের নাম যেটা হবে সেটা বলবো, ওয়েলকাম জানায় ওইটা বলবে, যে আপনাকে একটা মানে স্বাগতম জানাবে। এখন দেখেন আমাকে এখানে বলতেছে ডোন্ট গেট লক আউট অফ ইউর গুগল অ্যাকাউন্ট, সেট এ হোম অ্যাড্রেস অফ ইউর গুগল অ্যাকাউন্ট। এই গুগল অ্যাকাউন্টটা কিন্তু আমার প্রপারলি সিকিউর করা নেই। যদি ভাই এই জিমেলের আন্ডারে খুব একটা আমার ইনফরমেশন নেই, বিধায় আমি এটাকে খুব একটা সিকিউর করিনি। তার মানে আমাদের এই জিমেলটা কি করতে পারবে, খুব সহজেই যে কেউ হ্যাক করতে পারবে। বাট হ্যাক করলেও কোনো অসুবিধা নেই, কারণ এই জিমেলটাতে আমার খুব একটা অ্যাক্সেস নেই, আমার অন্য জিমেলে আছে। আচ্ছা, আমি আপনাদের বিস্তারিত বুঝাই। আমি মূলত পার্সোনাল ইনফরমেশনে যাবেন না। আপনি আপনার জিমেলে আসবেন, আপনার গুগল মানে ক্রোমে আসবেন, আসার পর আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন, আসার পর পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে আপনার নামটা দেখে নেবেন ঠিক আছে কিনা। যারা যারা মূলত অলরেডি জিমেল খুলে ফেলছেন, বা আপনার 2-1 বছর আগের গুগল আছে, তারা ঠিক করতে চাচ্ছেন, প্রথমত আপনার নামটা সমাধান করবেন, ডেট অফ বার্থটা ঠিক করবেন, আপনার জেন্ডার, যদি আপনি মেল হয়ে থাকেন মেল দিবেন, ফিমেল হয়ে থাকলে ফিমেল দিবেন, ভুল থাকলে সংশোধন করবেন। নিচের দিকে জিমেল, এটা তো চেঞ্জ করতে পারবেন, এটা ইউজার নেম। নাম্বারটা অবশ্যই আপনার নাম্বার দিয়ে রাখবেন। নিচের দিকে যাচ্ছি, এখান থেকে অ্যাড্রেসটা আপনার হোম অ্যাড্রেস, একদম অরিজিনাল যে হোম অ্যাড্রেস সেটা দিয়ে রাখবেন। ওয়ার্ক, আপনি কি কাজ করেন সেটা দিবেন। আদার্স আদার্স যদি অ্যাড্রেস থাকে সেটা দিবেন। এর পাশাপাশি প্রত্যেকটা যে যে বিষয়গুলো তারা চাচ্ছে, আপনি কি করবেন একুরেটলি, আপনি গুগলকে এতটুকু শিওর করবেন যে আপনি একদম লিগ্যাল। আমার কাছে আপনাকে ভালো হইতে হলে আমাকে আগে আপনার কাছে আমাকে প্রুভ করতে হবে না যে আপনি লিগ্যাল, সেরকম গুগলকে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি লিগ্যাল। এই প্রুভ করার জন্য আপনার সকল তথ্য একুরেটলি দিতে হবে। দিলাম। ডেটা অ্যান্ড প্রাইভেসিতে যাচ্ছি। ডেটা অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা আমাদের ডেটা এবং প্রাইভেসি সম্পর্কে জানতে পারবো, আমরা বিভিন্ন বিষয় দেখতে পারবো। সিকিউরিটি থেকে মূলত আমাদের মেন কাজ হবে, আমাদের প্রথম কাজ কি, নামটা আমি চেক করে ঠিক করা। সিকিউরিটি থেকে আমরা এখানে দেখেন ইউ হ্যাভ সিকিউরিটি টিপস, আমাদের মূলত সিকিউরিটি টিপস দিচ্ছে তারা। রিসেন্ট সিকিউর অ্যাক্টিভিটি, আমরা রিসেন্টলি কোথায় লগ ইন করছি সেটা আমাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে আপনার লগ ইন ডিভাইস গুলো চেক করে আপনি লগ আউট করে দিতে পারেন। যদি আপনার কেউ অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার জিমেল লগ ইন করে রাখে, আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। নিচের দিকে যাচ্ছে, এখানে দেখেন আমরা হাউ ইউ সাইন ইন টু গুগল, এখান থেকে মূলত আমরা 2 স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছি। আপনারা সকলেই এই শব্দগুলোর সঙ্গে পরিচিত। আপনাদের জিমেল আসার পর 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবেন। অবশ্যই 100% যে জিমেলটা দিয়ে আপনি কাজ করবেন ওই জিমেলটা 2 স্টেপ দিয়ে রাখবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি কে এটা আপনি দিয়ে রাখতে পারেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আপনি গুগল প্রম্পট সেট করে রাখতে পারেন, পাশাপাশি রিকভারি ফোন নাম্বার দিবেন, অবশ্যই দিবেন। রিকভারি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে রাখবেন। রিকভারি ফোন আর রিকভারি ইমেল কি আপনাদের প্রশ্ন? রিকভারি ফোন হচ্ছে আপনার ধরেন আপনার এমন একটা ফোন নাম্বার অ্যাড করা, ওইটা হুট করে হারাই গেল, সেক্ষেত্রে পরবর্তী একটা ফোন দিবেন যাতে ওই ফোন দিয়ে আপনি রিকভার করতে পারেন। দেন পরবর্তী একটা জিমেলও দিবেন, ঠিক সেরকম ভাবে জিমেল দিয়ে আপনি যাতে রিকভার করতে পারেন। এখন মূলত কাজ হবে কি, প্রথমটা নাম এবং আপনার ডিটেলস গুলা মূলত রাখতে হবে, কারণ আপনার যদি গুগলটা ইন ফিউচারে কেউ হ্যাক করে, বা আপনার ইন ফিউচার আপনার গুগলটা যদি নষ্ট হয়ে যায়, গুগল যদি ডিজেবল করে দেয়, গুগল যদি আপনাকে ব্লক করে দেয়, এই যে আপনার গুগলে যদি ধরেন আপনার এই গুগলের আন্ডারে ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনার এই গুগলের আন্ডারে আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে, আপনার এই গুগলের আন্ডারে আপনার অন্যান্য প্রোফাইল গুলো আছে, এবং সেখানে হাজার হাজার ডলারও আছে, মানে ইনকাম করার মতো, মানে আপনি ইনকাম করছেন কষ্ট করে, সেগুলো আপনার ওইখানে আছে। হুট করে যদি গুগলটা চলে যায়, তাহলে আপনার কি, আপনি ভেঙে পড়বেন নাকি আপনি শক্ত থাকবেন? এখানে আপনার এত টাকার একটা জিনিস, মানে আপনার পুরো সম্পদটাই গুগল,
এটা যদি চলে যায় তাহলে আপনার আপনার সমস্যা হবে না। তো এই চলে গেলে যে মানে আনার বিষয়টা, এটা আমি আপনাকে হেল্প করতে পারবো তখনই যতক্ষণ না পর্যন্ত আপনি গুগলকে আপনার লিগ্যালিটি প্রমাণ করতে পারতেছেন, মানে আপনি এগুলো সেভ করে রাখবেন। তাহলেই মূলত পরবর্তীতে আপনার জিমেল চলে গেলে আমি আনতে পারবো, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠার মাধ্যমে আপনার গুগলটা এনে দিতে পারবো। আমরা বুঝলাম, তার মানে আমরা গুগলের এই অপশনগুলো আমরা করে রাখবো, পাশাপাশি আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবো। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমাদের মোট বিষয়টি। আমাদের মূলত বেসিক কম্পিউটারের অলরেডি অনেক সময় চলে গেছে, অনেকেই বিদায় নিছেন, হয়তো অনেকেই ক্লাস করতে পারতেছেন না, সেক্ষেত্রে অনেকেই চলে গেছেন, সমস্যা নেই। তো আমরা আশা করি বুঝতে পারলাম আমাদের বেসিক কম্পিউটার সম্পর্কে বিস্তারিত যে বিষয়টা, আমরা আশা করি বুঝতে পারছি। এই বিষয়গুলো মূলত আমাদের প্রয়োজন হয় বা আমাদের প্রয়োজন হবে আগামী সময়ে, সেক্ষেত্রে আমরা অগ্রিম এটা দেখে রাখলাম। এগুলো আসলে কোনো হোমওয়ার্কের বিষয় না, বাট আবার হোমওয়ার্কের বিষয়ও, কারণ আপনি এগুলো প্র্যাকটিস না করলে পরবর্তীতে ভুলে যাবেন, পরবর্তীতে আবার আপনাকে ক্লাসটা দেখতে হবে। বাট আপনি যে আজকে দেখে দেখে প্র্যাকটিস করেন, আপনি সবগুলো জেনে যাইতেছেন, প্রত্যেকটা অপশন আপনি জানতেছেন, পরবর্তীতে আপনাকে আটকায় দিতে হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আমার ক্লাসটা অফ করে দিচ্ছি। আমাদের বেসিক কম্পিউটার এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।